আচ্ছা। আজকে ইন্টারন্যাশনাল প্যারিটি কন্ডিশনস নিয়ে পড়বো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো ডিসকাশন করব না। আমরা ডিরেক্ট পার্টিসিং পাওয়ার প্যারিটি নিয়ে কথা বলবো। কিন্তু পার্টিসিং পাওয়ার প্যারিটিতে যাওয়ার আগে তো আমাদের আমরা একটু ডিসকাস করে যাই ওই ল অফ ওয়ান প্রাইস। ল অফ ওয়ান প্রাইসটা কি বলছিলাম? একটা সেম প্রোডাক্ট প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা স্থানেই সেম ভ্যালু বা সেম প্রাইস হওয়া উচিত। এটাই ট্রুথ। হ্যাঁ। তো যদি সব জায়গায় সেম প্রাইসড হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারি এক্সচেঞ্জ রেট কিরকম হইতে পারে। মানে উম, আমি PS5 ইউএসএ তে কিনছি লাইক $450। সেই PS5টা যদি জাপানে 1200 ডলার, 1200 ইয়েন হয়, তার মানে ডলার আর ইয়েন এই দুটো কনভার্সন রেট এমন ভাবেই হবে যেন 1200-কে যখন আমরা ইউএস ডলারে কনভার্ট করব, তখন যেন সেটা $450 ইউএস ডলারে যেন হয়। ল অফ ওয়ান প্রাইস এটাই বলে। তো রেটটা তখন আমরা এক্সচেঞ্জ রেটটা কিভাবে ডিসাইড করি? ওই ইউএস এর প্রাইস আর জাপানের প্রাইস দুইটাকে আমরা ডিভাইড করি, বা রিলেটিভ প্রাইসিং বা রিলেটিভ পজিশন চেক করি, বা রেশিও। রেশিও করলে যে রেটটা পাই ওটাকে আমরা কি বলছি? এক্সচেঞ্জ রেট। যদি ডলার উপরে রেখে জেপিওয়াই বা জাপানিজ ইয়েন নিচে রাখি, তাহলে ডলার বাই ইয়েন পাবো, উইচ ইজ আ ডাইরেক্ট কোটেশন এক্সচেঞ্জ রেট পাবো। আর যে যেখানে আমরা হাউস মানে হোম কারেন্সি বা হোম কান্ট্রি ইউএস ধরে নিতেছি, আর যদি আমরা জেপিওয়াই ডিভাইডেড বাই ডলার করি, তার মানে কি জেপিওয়াই বা ইয়েন বাই ডলার পাবো। সো প্রতিটা ডলারের ইয়েনে ভ্যালু কত। সো যেহেতু আমাদের হোম কারেন্সি হইতেছে ডলার বা ইউএসএ, সো আমাদের নিজের ইউএসএ এর কান্ট্রির ভ্যালু আমরা ইয়েনে পাইতেছি, সো আরেক দেশের কারেন্সিটা পাইতেছি। সো এই টাইপের এক্সচেঞ্জ রেটকে বলা হবে ইনডাইরেক্ট কোটেশন। তো ডাইরেক্ট কোটেশন ইনডাইরেক্ট কোটেশনের মিনিং আমরা বুঝছি। আবারও আচ্ছা আচ্ছা, রিপিট করি। পেরেছি। ডাইরেক্ট কোটেশন হচ্ছে যে কোনো কিছুই, যে কোনো কারেন্সির ভ্যালু যদি আমার নিজের কান্ট্রিতে এক্সপ্রেস করা থাকে। ফর এক্সাম্পল, এই মনে করো আমার দেশ হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের আহ, কত টাকা, 120 টাকা বা 124 টাকা, ধরে 124 টাকায় আমরা পাই $1। সো $1 ইজ ইকুয়াল টু 120 বিডিটি, এটা হচ্ছে ডাইরেক্ট কোটেশন, রাইট? হ্যাঁ, না না, $1 ইজ ইকালস টু 124 বিডিটি, এটা হচ্ছে ডলারের ভ্যালু। কিন্তু ডলারের কোটেশন ভ্যালু। যখন করবো তখন এটাকে এক্সচেঞ্জ রেটে কনভার্ট করতে হবে। এক্সচেঞ্জ রেট কিভাবে কনভার্ট করব? এক্সচেঞ্জ রেটে কনভার্ট করতে হবে কিভাবে? বিডিটি 124 পার ডলার। পার ডলার। এটা এভাবে যে বললাম, এই জিনিসটা হইতেছে ডাইরেক্ট কোটেশন করলাম, যেটা এক্সচেঞ্জ রেটে বা রেটে নিয়ে আসছি। আচ্ছা, এখন যদি আমি এটাকে ইনডাইরেক্ট কোটেশনও করতাম, তাহলে কি বলতাম? 1/124 করলে কত আসে? 0.0081। তাহলে জি জি। ডলার 0.0081 পার বিডিটি, মানে পার বিডিটির ডলারের ভ্যালু হইতেছে 0.0081। একটু লিখে দিই। সো যদি আমরা বলি বিডিটি 124 পার ডলার, সো আমরা যখন হোম কারেন্সি আমার বিডিটিতে বলতে, বিডিটি বলতেছে মানে বাংলাদেশ আমার হোম, তো এই যে ডলারের ভ্যালুকে আমি বিডিটিতে প্রকাশ করছি, তার মানে আমি ডাইরেক্ট কোটেশন ইউজ করতেছি। আর যদি উল্টায় দিতাম মানে ভাগ আকারে লিখতাম, তাহলে কি কি পাইতাম আমরা? 1/124 করলে আমরা পাই 0.0081। তো এই 0.0081 হইতেছে এটা ডলার ভ্যালু ফর ইচ বিডিটি, মানে পার বিডিটি তে ডলার ভ্যালু। তো এটা এক্সচেঞ্জ রেটে যে বিডিটি কে আমি ডলারে কনভার্ট করছি, সো এই কোটেশনকে বলা হবে ইনডাইরেক্ট কোটেশন। কারণ আমার বিডিটি হচ্ছে হোম কান্ট্রি, হোম কান্ট্রির ভ্যালুকে আমি ফরেন কোন কান্ট্রিতে ইয়া করছি। এখন কনসেপ্টটা যদি উল্টাই দিই, আমি যদি বলি এখন ইউএস আমার হোম কান্ট্রি, তাহলে এই কোটেশন হয়ে যাবে আমার ডাইরেক্ট কোটেশন, আর এটা হয়ে যাবে আমার ইনডাইরেক্ট কোটেশন। ঠিক আছে? আমাকে আগে বুঝতে হবে ডাইরেক্ট কোটেশন ইনডাইরেক্ট কোটেশন বলার আগে আমার হোম কারেন্সি কোনটা, ওটা যদি যতক্ষণ না পর্যন্ত আমি ডিফাইন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে এই এক্সচেঞ্জ রেটটা কি ডাইরেক্ট কোটেশন আছে নাকি ইনডাইরেক্ট কোটেশন আছে। ইটস নট পসিবল টু সে। ঠিক আছে? আচ্ছা,
এখন সিম্পলি কি জিনিস হয়েছে, এটা হইতেছে ওই যে আমরা বলছিলাম না যে এ, এক ল অফ ওয়ান প্রাইস কি বলে, বলছে একটা জিনিসের প্রাইস সব জায়গায় সেম হবে, কিন্তু সব জায়গায় সেম হইতে হইলে সবাই কি ডলার দিয়ে এক্সচেঞ্জ করে, মানে ডলার দিয়ে ট্রেড করে না। কোনো কোনো দেশে ইয়েনে ট্রেড হয়, কোনো কিছু ডলারে ট্রেড হয়, কোনো কিছু টাকায় ট্রেড হয়। তো PS5 এর ইউএস এর ভ্যালু হইতেছে P ডলার, হ্যাঁ, প্রাইস ডলার। আর PS5 এর জাপানের ভ্যালু হইতেছে P ইয়েন, হ্যাঁ, মানে প্রাইস ইন দা প্রাইস এক্সপ্রেস ইন ইয়েন, এটা বুঝেছি। তো এটা যখন আমরা ভাগ দিব তখনই আমরা একটা এক্সচেঞ্জ রেট পাবো। এক্সচেঞ্জ রেটকে আমরা স্পট রেট বা স্পট দিয়ে বুঝাই। আর এটা কি আকারে পাবো, তখন আমরা ডলার বাই ইয়েন আকারে পাবো। কিভাবে পাবো, মনে করো ওই যে $450 PS5 এর, এই যে ডলার। আর জাপানিজ ইয়েনে কত ওইটা প্রাইস, মনে করো 1200 ইয়েন, হ্যাঁ। এগুলো সব কিন্তু থিওরিটিক্যাল, মানে এমনি জাস্ট ধরে নিছি, কোনটা সত্য না আর কি, হ্যাঁ। 1200 ইয়েন ভাগ দিলে কি পাবো, দেখি কি পাই। ভাগ 1200, 0.0.375। এই যে একটা এক্সচেঞ্জ রেট পাইলাম না, এক্সচেঞ্জ রেটটা কি আকারে আসছে, ডলার বাই ইয়েন আকারে আসছে, হ্যাঁ। সো যেহেতু উপরে ডলার নিচে ইয়েন দিছি, ভাগ করলে এক্সচেঞ্জ রেটটা আমি ডলার বাই ইয়েন আকারে পাইছি। এখানে এখানে দেখতে পারো যে এই ইকুয়েশনটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, পি ইয়েনটাকে নিচে নিয়ে আসি আর এটা ওই পাশে চলে গেছে, তাই না? ওকে। একই জিনিস না, দেখো তো এটা এখানে এখানে কি করছে, এখানে দেখো এখানে কি করছে। এখানে যদি আমরা এ স্টারে রেখে দিই এই পাশে, হ্যাঁ, পিটাকে যদি ওই পাশে নিয়ে তাহলে কি পাবো, পি উপরে ইয়েন আর নিচে কি থাকে, পি ডলার থাকে না। আর দেখো এই পাশে কি লেখছে, তখন ইয়েন বাই ডলার এক্সপ্রেশন আসছে। ওরা যেভাবে করছে, ওরা ইনডাইরেক্ট কোটেশন বের করছে, হ্যাঁ। আর আমি এখানে ডাইরেক্ট কোটেশন বের করছি, একই জিনিস। আমি ডলারের সাথে ইয়েন রে ভাগ দিছি, ওরা ইয়েনের সাথে ডলার ভাগ দিছে, জিনিসটা এভাবে এক্সপ্রেস করছে, একই জিনিস, একই জিনিসই তোমার মানে একই জিনিসই বুঝেছে। আমি ওরা যদি ওরাই, হ্যাঁ। আমি যদি উল্টায় দেই তারপরেও কি সেম হবে, right? দেখো চেক করো, উল্টাও, উল্টাইলে কি আসবে। ডলারটার উপরে দিলাম, হ্যাঁ, ও ইয়েনটার ডলার আর নিচে ইয়েনটা দিলাম। নিচে আসবে, তখন এই স্পট রেটটা কি হয়ে যাবে, তখন ওয়ান বাই, তখন এই স্পটটা ওয়ান বাই ওয়ান এটা হয়ে বাই গেল না, সামথিং। হ্যাঁ, ইয়েন হ্যাঁ। বাই এটা আসে না। আর এটাকে যদি আমরা ঠিক করি তখন আমরা কি পাবো, তখন স্পট ডলার বাই ইয়েন হয়ে যাবে, জাস্ট এই যে ওকে। এই যে এর টুকটা আচ্ছা ঘুরে আচ্ছা যাবে, তাই না? আচ্ছা। বাট সবগুলো সেম থাকবে বাকি। বাকিগুলো তখন জাস্ট এই যে পি ডলার থাকবে আর এই যে হুম হুম। পি ইয়েন হয়ে গেল। যেমন কারণ তুমি ঘুরে ঘুরে দেওয়া মানে কি, উল্টা দেওয়া মানে কি, এক দ্বারা ভাগ দেওয়া, মানে আচ্ছা আচ্ছা। তুমি যখন কোনো কিছু বলো যে এটাকে আমরা উল্টাই দিব, যে মনে করো A/B আছে, হ্যাঁ, এটাকে আমরা উল্টাই দিব, A/B, আর এখানে মনে করো C/D আছে, এটাকে চলো আমরা উল্টাই দিই। উল্টা দেওয়ার মিনিং হইতেছে উভয় পক্ষ মানে মানে বোথ সাইডে তুমি ওয়ান দ্বারা ডিভাইড করছো, এই যে এইটা করছো, এর মিনিং হইতেছে এটা। আমরা বলি না উল্টাই দিই, উল্টা দেওয়ার মিনিংটা হইতেছে আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা। উল্টা দেওয়া যায় না, এটা হইতেছে ওই ওয়ান দ্বারা ডিভাইড করা ইচ সাইড। আই গেস বুঝাতে পারছি, মানে এটা হ্যাঁ। হইতেছে অ্যাকচুয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। মানে আমরা যখন বলি যে আমরা মানে রিভার্স করে দিই বা রেসিপ্রোকেট করে দিই, ওইটার মিনিং মানে অ্যাকচুয়াল অ্যালজেব্রিক মিনিং হইতেছে তুমি অ্যাকচুয়ালি ওয়ান দ্বারা ডিভাইড করছো। মানে তুমি যে বলতেছো যে উল্টায়, অ্যাকচুয়ালি উল্টায় দেওয়া যায় না আনলেস হ্যাঁ। ইউ ডিভাইড ওয়ান, হ্যাঁ। আমি কি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি বিষয়টা? বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এতটুকু তো বুঝছি যে আমরা ল অফ ওয়ান প্রাইস থেকে কিভাবে এক্সচেঞ্জ রেট পাই, মানে ঠিক আছে। অফ ওয়ান প্রেসিডেন্ট। ল অফ ওয়ান প্রাইস থেকে কিভাবে এক্সচেঞ্জ রেট পাই, এতটুকু তো বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, একটা সেকেন্ড।
কথা শোনা যায়? সরি। জি, শোনা প্রবলেম। যাচ্ছে। তো এই যে ল অফ ওয়ান প্রাইস থেকে যে আমরা এক্সচেঞ্জ রেটটা পাইলাম এবং এক্সচেঞ্জ রেটটা যে ডিটারমাইন করলাম ল অফ ওয়ান প্রাইস থেকে, এই এই ফেনোমেনাটা বা এই ক্যারেক্টারিস্টিক্সটা বলা হয় অ্যাবসোলুট পারচেসিং পাওয়ার প্যারিটি। যখন কোনো এক্সচেঞ্জ রেট এভাবে ডিটারমাইন করা হয় যে দুই দেশের প্রাইস, এটাকে ডিভাইড করে এক্সচেঞ্জ রেটে ডিটারমাইন করা হয়েছে, তো এটাকে অ্যাবসোলুট পারচেসিং পাওয়ার প্যারিটি বলে। ঠিক আছে? এই যে এই কাজটা করলাম না এখানে, যে এক্সচেঞ্জ রেটটা বের করছি দুই দেশের প্রাইস ভাগ দিয়া, এই যেখানে তোমার দেখাইছিলাম ডলারের প্রাইস আর ইয়েনের প্রাইস ভাগ দিয়া পাইছি 0.5 বাই পার ইয়েন। এই এক্সচেঞ্জ রেটটা যে ডিটারমাইন করছি দুই দেশের প্রাইস দিয়া, এটা একমাত্র করতে পারছি অন দ্য বেসিস অফ দ্য ল অফ ওয়ান প্রাইস। এই যে ল অফ ওয়ান প্রাইস ইউজ করে যে আমরা ডিটারমাইন করলাম এক্সচেঞ্জ রেট কত হবে, এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করার এই থিওরিটাই হইতেছে অ্যাবসোলুট পারচেসিং পাওয়ার। By comparing the prices of the identical products denominated in the different currencies, we could determine the real or PPP exchange rate that should exist if the market were efficient. So market efficient থাকলে এটাই হওয়ার কথা, এটাই পার্চেসিং পাওয়ার, অ্যাবসলিউট পার্চেসিং পাওয়ার প্যারিটি এটাই বল। সো আমরা তখন এই পার্চেসিং পাওয়ার প্যারিটিটা বাস্তব জীবনে কতটুকু ইউজফুল বা বাস্তব জীবনে কতটুকু অ্যাপ্লিকেবল, এইটা দেখার জন্য আমরা একটা এই ছকে কিছু অ্যাপ্লিকেশন করছি। এই অ্যাপ্লিকেশন কি করছি? তো একটা প্রোডাক্ট আমরা ধরে নিছি কি বিগ ম্যাক। তো এই প্রোডাক্টটা ইউনাইটেড স্টেটেও যা, চায়নাতেও সেম, তাই না? বিগ ম্যাক তো বিগ ম্যাকই, চায়নাতে এমন না যে বিগ ম্যাক একটু অন্য কিছু দেয়। ম্যাকডোনাল্ডসে ঢুকলে যদি একটা বিগ ম্যাক চাও তখন ওরা এইটাই দিবে, অন্য কিছু অন্য প্রোডাক্ট দিবে না। এটা তো বুঝছি, রাইট? সেম প্রোডাক্ট। এটা বুঝছি। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস এর কারেন্সি হচ্ছে ডলার, আর বিগ ম্যাকের প্রাইস হচ্ছে $5.30। হ্যাঁ, তো ডলারে যে ডলারে এক্সচেঞ্জ করি, তো তো ডলারই পাবো, এটা তো আর কোনো ইয়া নাই, রাইট? এটা তো কোনো এক্সচেঞ্জ রেট নাই, ডলারের নিজস্ব এক্সচেঞ্জ রেট নাই, তো ডলার সাথে ডলারের তো এক্সচেঞ্জ রেট হয় না এক ছাড়া, হ্যাঁ। ওয়ান। আচ্ছা, তাহলে এটা ডলার প্রাইস কত হবে? অফকোর্স 5.30 হবে, কারণ ডলারই আছে এটা। আর পিপিপি ইমপ্লাইড, এখানে তো পার্টিসিপার প্যারিটি ইমপ্লাই করার কিছু নাই, Because ও তো নিজের সাথে নিজের তো আর পার্টিসিপার প্যারিটি থাকতে পারে না। ডলার নিজের সাথে কি তার ভ্যালুয়েশন, ওভার ভ্যালুয়েশন, আন্ডার ভ্যালুয়েশন ক্যালকুলেট করা পসিবল? যে ডলারের সাথে প্রাইস বাড়লো না কমলো, পসিবল না। কারণ ডলার তো নিজেই ডলার, ডলারের এগেনস্টে ডলার কতটুকু বাড়ছে কমছে এটা তো বের করা সম্ভব না, কারণ ও তো নিজেই ডলার। মানে তুমি কতটুকু ভালো, এটা কি আমি তোমার সাথে জাজ করতে পারবো? তুমি ভালো না খারাপ এটা তো মানে এটা জাজ করতে হলে আই নিড সামন এলস। তুমি যদি হ্যাঁ, তুমি তুমি জিনিসটা যাচ্ছ, এটা তো বলতে পারবে না যে আমি আমার থেকে একটু ভালো অথবা একটু খারাপ। মানে সাউন্ডস ইলজিক্যাল, এটা তো পসিবল না। আমি ভালো মানে ভালোই, আমি খারাপ মানে খারাপ, আমার সাথে তো আর জাজ করার কিছু নেই। জাজ করতে পারবো কার সাথে? তোমার কোনো ফ্রেন্ড বা তোমার কোনো এনিমির সাথে, যে ওর থেকে তুমি ভালো না খারাপ। সো আই নিড সামন এলস টু জাজ। আচ্ছা, একটা সেকেন্ড। সরি, আসলে ঈদ তো মানুষজন কন্টিনিউসলি কান। যাই হোক। সমস্যা। আচ্ছা, আচ্ছা, তো বিগ ম্যাক কিনছো, এখন বিগ ম্যাক তুমি মনে করো চায়নায় বেড়াতে গেছো। চায়না তুমি, তোমার ফেভারিট ফুড হইতেছে বিগ ম্যাক, কারণ অন্য কোনো খাবার ইউ ডোন্ট নো এর মধ্যে কি আছে না আছে, ইউ নেভার নো ওরা কি মিশাই দিছে। সো বিগ ম্যাক ইজ আ সেফ থিং টু ইট। তো তুমি চায়নায় গেছো, সো ইউ অর্ডার বিগ ম্যাক। সো চাইনিজ রা বলতেছে পে আস 19.8 ইয়েন, ইয়ন বা ইয়েন যাই হোক। তো তুমি বলতেছো যে 19.8, আচ্ছা দেখি তো। 19.8 দিলাম তারে। আর তুমি চিন্তা করতেছ, আচ্ছা আমি তো ডলার দিতাম 5.30, আর এখানে এসা 19.8 দিতেছি। হুম, 19.8 আমি দিতেছি।
লাস্ট ক্লাসে কি ওটা সেভ করছিলাম? ও করিনি মনে হয়। ও আচ্ছা, আছে তো অটো সেভ। তো তুমি যে বিগ ম্যাক চায়নাতে কিনছো, এটা তোমার পড়ছে কত? চাইনিজ ইয়েন কত পড়ছে? 19.8 পড়ছে। নাও ইউর থিঙ্কিং, আচ্ছা ঠিক আছে, আমি আহ, ই 19.8 ইয়ন দিয়ে কিনছি, আর ইউএসএ তে আমি 5.30 দিয়ে কিনতাম, তাহলে আমি চাইনাতে যে 19.8 দিয়ে কিনলাম, এইটা আমার এই টাকাটা বা এই ইয়নটা আমার ইউএস ডলারে কত পড়লো, তাই না? এটাই তুমি চিন্তা করতেছো যে আচ্ছা ঠিক আছে কত পড়লো। সো ইয়ন রে যদি আমার ডলারে কনভার্ট করতে হয়, তাহলে আমার কি দরকার? ইয়ন রে ডলারে কনভার্ট করতে হলে আমার আমার কি দরকার? কনভার্ট করবো, আমি মিন এক্সচেঞ্জ রেটটা দেবো। এক্সচেঞ্জ রেটটা দেবো। সো এক্সচেঞ্জ রেটে কই পাবো আমরা? এক্সচেঞ্জ রেটটা আমরা এক্সচেঞ্জ রেট দেওয়া থাকবে, রাইট? আচ্ছা, এক্সচেঞ্জ রেট মনে করো তুমি আহ, মানে রেস্টুরেন্টে বসে আছো, বসে তুমি ইউর থিঙ্কিং যে ঠিক আছে চাইনিজ ইয়ন তো আমি দিলাম 19.8, আচ্ছা এটা যদি আমাকে ডলারে কনভার্ট করতে হয় আই নিড এক্সচেঞ্জ রেট। সো তুমি ওই মুহূর্তে বসা থাকা অবস্থা, থাকা অবস্থা তুমি কি করবা? এক্সচেঞ্জ রেটটা বের করার জন্য আমাকে হ্যাঁ। গুগল করতে হবে। হ্যাঁ, গুগলে কি কি লিখবা যে? হোয়াট ইজ দ্য এক্সচেঞ্জ রেট অফ ইউএসডি হ্যাঁ, সো সো পার। গুগল তোমার একটা এক্সচেঞ্জ রেট দেখাবে না? হ্যাঁ। এই যে এক্সচেঞ্জ রেট দেখালো, গুগল কই থেকে পাইছে? গুগল 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 জানে কোথায় থাকে এক্সচেঞ্জ রেট। গুগল তো জানে অফকোর্স, কিন্তু এটা এই জিনিসটা আসছে গুগল পাইলো কই থেকে? গুগল কি ক্যালকুলেট করছে নাকি, না কি করছে গুগল? ইনফরমেশন খালি দেখাচ্ছে। হ্যাঁ, ইনফরমেশন দেখাইছে, ইনফরমেশনটা কই? এটি জিজ্ঞেস করছি কই থেকে আনছে সেই ইনফরমেশনটা। ওয়েব থেকে। কই থেকে পাইছে? ওয়েব আবার বলো, বুঝিনি, কই থেকে পাইছে? ওয়েব, WEB। ও, নাও তুমি গুগল তো ওয়েবেই থাকে, রাইট? ওই তো ওয়েবেরই অংশ। ওয়েবে তো তুমি ইনফরমেশন দিলে ওয়েব তোমাকে শো করে, ওয়েবে তুমি ইনফরমেশন না দিলে তো ওয়েব তোমাকে কোনো ইনফরমেশন শো করতে পারবে না। মনে করো আমি যে খাতায় যে লেখাটা লিখছি, এই লেখাটা কি ওয়েবে সার্চ দিলে তুমি পাবা? পাবা না, আনলেস আমি ওয়েবে এটা ইনফরমেশন পুট না করলে, তাই না? সামওয়ান হয়তো ইনফরমেশনটা শো করছে, হ্যাঁ দ্যাটস হ্যাঁ, ওয়াই। কিভাবে কিভাবে এই জিনিসটা আসছে কিভাবে? মার্কেট থেকে আসছে। সো তুমি যখন দোকানে, যখন মানুষ ডলার থেকে ইয়ন এক্সচেঞ্জ করে, তখন এক্সচেঞ্জ রেটটা মার্কেটে এটা ডিসাইড করা হয়েছে, এবং এই মার্কেট এক্সচেঞ্জ রেটটা হইতেছে এত। এটা গুগল মার্কেটে বা ব্যাংকে যে টাকায় ডিল হইতেছে এক্সচেঞ্জ রেট, সেটা বা মার্কেট থেকে সেটা গুগল নিয়ে আসছে, মার্কেটে এটা এটা হইতেছে। তো তুমি এক্সচেঞ্জ রেটটা কিভাবে পাইছো এটা জিনিসটা? তো এটা ইনডাইরেক্ট কোটেশন আছে, এটা ইয়ন বাই ডলার আকারে আছে, হ্যাঁ। সো তোমার কাছে চাইনিজ ডলার তুমি পে করছো 19.8, রাইট? আচ্ছা আচ্ছা। আর ইয়া করছো কত? এক্সচেঞ্জ রেট কত আছে? 6.7875। 7। সো ইয়ন আর এক্সচেঞ্জ রেট আছে ইয়ন বাই ডলার, তাহলে এই চাইনিজ ইয়নের সাথে এই এক্সচেঞ্জ রেটের কি করলে আমার ডলার ভ্যালু পাবো এটার? স্যার এটা প্রোনাউন্স ইয়েন। আবার বলো তো, বুঝি নাই কি। ইয়েনের 19.8, এটা হচ্ছে ইয়েনেতে আছে, রাইট?
সো হ্যাঁ ইয়েনে আছে। 6.7875 ইয়েনটা পার ডলারে। হুম। এটা হচ্ছে কোটেশনে, রাইট? হ্যাঁ কোটেশন আছে। কোটেশনটা দেওয়া আছে। এখন কি করবো? হ্যাঁ এটাকে তুমি ডলারে কনভার্ট করবে। কনভার্ট আচ্ছা, টু ডলার। এটাকে কনভার্ট করতে হলে কি করতে হবে আমার? এটা পারা উচিত, কারণ চ্যাপ্টার 5-এ কিন্তু এগুলোই করছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো পারি। কনভার্ট করলে আমাদেরকে ডলার টু ইয়েন, সো আমরা মাল্টিপ্লাই করবো। ডলার টু ইয়েন না, ইয়েন টু ডলার করতেছি। ইয়েন টু ডলার। হ্যাঁ। সো আমরা রাইট করবো, আবার বলো, বুঝিনি কথাটা। ডিভাইড করবো। তো আগে মাল্টিপ্লাই কেন বলছিলাম? ও আচ্ছা, আমি শুনছি ইয়েন টু ডলার। ও সরি, ইয়েন টু ডলার, ডলারই তো বলছি। ইয়েন থেকে ডলার টু ডলারে। ইয়েন। ডলার টু ইয়েন করবো না, এই যে ইয়েন থেকে ডলারে নিব। তা আছে কি, এটা ইয়েন বাই এখন ডলারে আছে। তো ইয়েন টু ডলার বাই ইয়েনের সাথে যদি ডলার ইয়েন বাই ডলার গুণ করতে হতো, ইয়েন স্কোয়ার নিচে ডলার হয়ে যেতেছে। স্কোয়ার হয়ে যাবে। দ্যাটস হ্যাঁ। ওয়াই। সো ভাগ দিলে আমার কি থাকতেছে, উপরে ডলার এসে পড়ে আর নিচে ইয়েন হুম, এসে, ইয়েন ইয়েন কাটাকাটি যায়। সো যে ভাগ দিলে আমরা কত কি পাইলাম? 2.92, রাইট? right. তার মানে আমার 19.8 ইয়নের ডলার ভ্যালু হইতেছে 2.92, তাই না? আচ্ছা। আচ্ছা। না বুঝছি তো জিনিসটা কি হইছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, কালকে মানে বুঝতে পারিনি, এখন আস্তে আস্তে আচ্ছা বুঝতেছি। আচ্ছা, এই এই ইয়েনটার আমরা ডলার ভ্যালুতে কনভার্ট করছি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, কিন্তু অ্যাবসলিউট পার্চেসিং পাওয়ার প্যারিটি বা ল অফ ওয়ান প্রাইস কি বলে? যে ম্যাকের, এই ম্যাকের প্রাইস সব জায়গায় কি হবে, সেম হবে না? হ্যাঁ, বুঝি না তোমার পিপি কথা। পিপিপি ওইটাই তো বলে যে পিপিপি না, ল অফ ম্যাপে ওয়ান প্রাইস। ল অফ ওয়ান প্রাইস বলছে কি? ল অফ ওয়ান প্রাইস বলছে যে একটা সেম আইডেন্টিক্যাল প্রোডাক্ট অন্য হুম। কান্ট্রিতে, বাকি সব আলাদা কান্ট্রিতে সেম হবে না। সেম হবে, তার মানে এই 19.8 ইয়নটা অফকোর্স 5.30 ডলারেই কনভার্ট হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই না, এটা দেখছো? তো হ্যাঁ, হয় নাই। 2.92 হয়েছে, তার মানে কি? মানে ডলার ওভার ভ্যালু। ওভার ভ্যালু, মানে মোটামুটি আইডিয়া পেয়ে গেছি, রাইট? মোটামুটি একটা আইডিয়া পাইছি না, ডলার হ্যাঁ ওভার হ্যাঁ, ভ্যালুড হয়ে বুঝতে গেছে, এটা পারছি। দেখে বুঝতে পারতেছি না জিনিসটা। আইডিয়া পাইছি এখন। কতটুকু ওভার ভ্যালুড এটা হিসাব করবো কিভাবে? এটা হিসাব করার জন্য আমাকে হিসাব করতে হবে মার্কেটের এক্সচেঞ্জ রেট আর পার্চেসিং পাওয়ার প্যারিটি ইউজ করলে এক্সচেঞ্জ রেট কত হওয়া উচিত। পার্চেসিং পাওয়ার প্যারিটি অ্যাপ্লাই করলে এক্সচেঞ্জ রেট কত হওয়া উচিত, এটা কিভাবে পাবো আমরা? এদের প্রাইসে ভাগ করলে। এটা পাইছে কোত্থেকে? এই যে, এটাই, এটার আরেকটা ভার্সনটা হইতেছে এস সমান সমান পি পি, উপরে ইয়ন, নিচে ডলার। তো প্রাইস গুলারে ভাগ করলো। সো ইয়ন ছিল 19.8, এটা আমরা জানলাম মার্কেট থেকে 6.7875 হতেছে এক্সচেঞ্জ রেট। ওটার সাথে যখন এটা ভাগ দিছি তখন আমরা ইয়নের ডলার ভ্যালু পাইছি 2.92। এখন আমরা বুঝতেছি যে 2.92 তো হওয়ার কথা না, হওয়ার কথা ছিল 5.30। তার মানে ডলার ওভার ভ্যালুড হয়েছে, ইয়ন আন্ডার ভ্যালুড হয়েছে। এখন কতটুকু আন্ডার ভ্যালুড বুঝার জন্য আমাকে কি করতে হবে? এইটার সাথে এইটা ভাগ দিয়া আমার ইমপ্লয়েড এক্সচেঞ্জ রেটটা বের করতে হবে, পিপিপির। এই যে ল অফ ওয়ান প্রাইসের ইমপ্লয়েড পিপিপি রেট হইতেছে ইয়ন যত টাকা ছিল আর ডলার যত টাকা ছিল, এটা ভাগ দিয়ে আমরা যে এক্সচেঞ্জ রেটটা পাইছি, এই এক্সচেঞ্জ রেটটা হওয়ার কথা ছিল। এইটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে আছে কি এইটা? যেহেতু মার্কেট এফিসিয়েন্ট না, তাই এটা হয়ে আছে।
কিন্তু হওয়ার কথা ছিল কি এইটা, অ্যাকর্ডিং টু পিপিপি, পার্টিসিপেন্ট পাওয়ার প্যারিটি, অ্যাবসলিউট পার্টিসিপেন্ট পাওয়ার প্যারিটি অ্যাকর্ডিং টু এই এক্সচেঞ্জ রেটটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে আছে কি আমার এইটা। তাহলে আমার ভ্যালুয়েশন ওভার। আবার হ্যাঁ, বলবেন, আবার কোন বলবেন। কোনটা আবার? অ্যাকর্ডিং টু এল, অ্যাকর্ডিং টু এলপি ইমপ্লাইড রেট। ল অফ ওয়ান প্রাইস, হ্যাঁ, হ্যাঁ অ্যাকর্ডিং টু হ্যাঁ, ল অফ ওয়ান প্রাইস। এই যে পার্টিসিং পাওয়ার, ক্যালকুলেশনটা আমরা ডিভাইড করলাম কেমনে হচ্ছে 90 পয়েন্ট, আবার 90 বলো, পয়েন্ট তো দেওয়া আছে আ- আবার চাইনিজ বলো, ইয়েন। না আবার বলো, বুঝিনি তোমার কথা, কি জিজ্ঞেস করলাম? ওই ডিভাইড করলাম না আমরা এই 19.8টা হ্যাঁ চাইনিজ হ্যাঁ ইয়েন। হ্যাঁ 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 এটা ওই যে আমরা বার্গারের সাথে ডিভাইড করছি না, ওই যে হ্যাঁ, ইউএস এই এর যে এই যে ফাইভ এই যে পয়েন্ট ফাইভ এই যে জিরো এই যে এই যে এই যে এই যে এই যে। হ্যাঁ হ্যাঁ, এটা ইউএস এর টার্ম ডিভাইড করলে ওই আমরা অ্যাকচুয়াল বার্গারের ভ্যালুটা পাবো, অ্যাকচুয়াল যত বার্গার টাকা। ভ্যালু পাবো না আমরা, আহ, এটা এক্সচেঞ্জ রেট পাইতেছি। এই যে এখানে এক্সচেঞ্জ রেট বের করলাম না, প্রাইজের সাথে হ্যাঁ হ্যাঁ, প্রাইস ভাগ কইরা, আচ্ছা আচ্ছা। এটাই তো করলাম। এই যে সো এখানে এখানে এক্সচেঞ্জ রেট বের করলাম না, এই যে প্রাইজের সো সাথে প্রাইস ভাগ করে এক্সচেঞ্জ রেট, হ্যাঁ। সো বার্গারের দাম হওয়ার কথা ছিল 3.735 আবারও ভুল বলতেছো, বার্গারের রান। দাম কেন হবে? এটা এটা তো দাম না, এটা এটা তো এক্সচেঞ্জ রেট পাইছি। এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, এটা মার্কেটের এক্সচেঞ্জ রেট, আর এটা হইতাছে এই যে ল অফ ওয়ান প্রাইস ইউজ করার পরে এক্সচেঞ্জ রেটটা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এক্সচেঞ্জ রেটটা হওয়ার কথা ছিল, এটা না হয়ে আমার মার্কেটে এটা হয়ে আছে, ঠিক আছে? এই এক্সচেঞ্জ রেটটা হওয়ার কথা না, ল অফ ওয়ান প্রাইস হলে হুম, দুই জায়গায় সমান, ভ্যালু সমান থাকার কথা, এটা হওয়ার কথা। দেখো তুমি 19.8 যদি এটাতে ভাগ দাও, তুমি ঠিক $5.30 পাবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এইটা হওয়ার কথা, এটা হয়ে আছে, তার মানে কি ডলার ই ভ্যালু, ডলারের ওভার ভ্যালুয়েশন হয়েছে, আর ইয়নের আন্ডার ভ্যালুয়েশন হয়েছে। তাহলে আমার এখন চাইনিজ ইয়নের আন্ডার ভ্যালুয়েশন বের করবো, বা ভ্যালুয়েশনটা বের করবো। ভ্যালুয়েশন বের করবো ওই হইতেছে ইমপ্লাইড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল রেট ইন্টু 100%। সো এটা করার পর আমরা -44.46 পাইছি, উইচ মিনস চাইনিজ ইয়নের যেহেতু মাইনাস ভ্যালু পাইছে, আন্ডার ভ্যালুয়েশন হচ্ছে কতটুকু, 44.46% এগেনস্ট ইউএস ডলার। এতটুকু বুঝতে পারছি? বাট ইউএসডি তো ওভার ভ্যালু, রাইট? ইউএসএ টা ওভার ভ্যালু উঠেছে, কিন্তু এটা মাইনাস যে আসছে, এটা অ্যাকচুয়ালি কারটা হ্যাঁ আসছে, এটা ইয়নেরটা আসছে। কেন ইয়নেরটা আসছে? কারণ আমরা এটা হ্যাঁ, কি করছি, আমরা ইনডাইরেক্ট কোটেশনে করছি। এই দেখো আচ্ছা কোটেশন আমরা গুলো ইনডাইরেক্ট, এই জন্যই চাইনিজ ইয়নেরটা আসছে। আর যদি আমরা ডিরেক্ট কোটেশনে করে নিতাম, কনভার্ট করে নিতাম, তারপর হ্যাঁ, যদি ভ্যালুয়েশন বের করতাম, তাহলে ভ্যালুয়েশনটা কার আসতো? যে ইউএসডি ইউএস ওভার ভ্যালু। ডলার, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটার ওটার ভ্যালু আসতো। চায়না, চায়নাটা বের করছে, দ্যাটস ওয়াই। চায়নাটা কেমনে বের করছি, ওই যে যেহেতু ইনডাইরেক্ট কোটেশনে এক্সচেঞ্জ রেট গুলো দেওয়া আছে, সো বিয়োগ করলে ইনডাইরেক্ট কোটেশনের যেটা, ইনডাইরেক্ট কোটেশনে যার ইয়া, তার ভ্যালুয়েশনেরটা আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এতটুকু জিনিস একটু কইরা নাও, এটা আমার কাছে মনে হইতেছে তোমাদের ইয়া ওই ইসে দিবে, এমসিকিউ তে দিবে। আমি ভিডিওটা পজ দিতেছি, তুমি একটু খাতায় কম। এখানে ওই কাজটাই আবার এই বুঝাইছে ওরা, হ্যাঁ, পরের স্লাইডটা, যে কোনটা কি পাইছে। আমি এক্সপ্লেইন করছি, সো ওরা জাস্ট বুঝাই দিছে। সো তুমি যেটা করতে পারো বাসায় বৈশা, তুমি মনে করো ব্রিটেন, কানাডা, ইন্ডিয়া, এগুলা একটু দেখে চেক করে দেখতে পারো এখানে রেজাল্টের সমান আসতেছে নাকি, হ্যাঁ, যে আচ্ছা কনসেপ্টটা বুঝতে পারছো নাকি। তুমি চাইলে যখন পরে ভিডিওটা দেখবা, তখন তুমি চাইলে পজ করে অন্য তিনটা কান্ট্রি বা যে কোনো একটা চুজেন কান্ট্রি, আমি যে দেখালাম এই জিনিসটা, অ্যাপ্রোচটা ফলো করে দেখো যে এই পাশেরটার সাথে ভ্যালু মিলতেছে নাকি, মিললে ভাববা যে হ্যাঁ তুমি পারছো পারছো। আচ্ছা ঠিক আছে। আহ, এর পরের কনসেপ্টটা হইতেছে রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি। রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি আর কিছুই না, অ্যাবসলিউট পার্চেসিং পাওয়ার প্যারিটিতে আমরা কি করছি, এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করছি কি দিয়ে, দুই দেশের প্রাইস দিয়ে, কার প্রাইস, আইডেন্টিক্যাল প্রোডাক্ট অফ দ্য সেম বাস্কেটের প্রাইস। রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি বলে যে না, প্যারিটি হোল্ড করবে বা প্যারিটির এক্সচেঞ্জ রেটটা ওইভাবে ডিটারমাইন হয়, এই ডিটারমিনেশনটা হয় ইয়ার উপর, দুই দেশের ইনফ্লেশনের উপর।
ইনফ্লেশন কথাটা এখানে সরাসরি লেখা নেই, লেখা আছে কি চেঞ্জ ইন প্রাইস বিটুইন টু কান্ট্রিজ। চেঞ্জ ইন প্রাইসটা আমরা কই দেখি, যখন কোনো দেশে ইনফ্লেশন হয় বা ডিফ্লেশন যেটাই হোক। সো দুই দেশের ইনফ্লেশনের উপর বেসিস করে যখন আমরা এক্সচেঞ্জ রেট ডিটারমাইন করি, ওই এক্সচেঞ্জ রেটের এই কনসেপ্টটাই তো তখন হয়ে যাবে রিলেটিভ পার্চেসিং পাওয়ার। বুঝতে পারছি? একবার একটু বলবেন, একটু কথা। ইনফ্লেশন বুঝি। ইনফ্লেশন যখন ইনফ্লেশন প্রাইস মানে কি? বেড়ে আচ্ছা, আর ডিফ্লেশন হইলে? ইনফ্লেশন হয়েছে যখন প্রাইস অনেক বেড়ে যাবে, এটাই মার্কেট ডিফ্লেশন হইতেছে প্রাইস কমে যাচ্ছে। কমে যাচ্ছে। ইনফ্লেশন বাড়তেছে, ডিফ্লেশন প্রাইস কমতেছে। কমে যাচ্ছে। এটা তো বুঝি। এই ইনফ্লেশন রেট নিয়ে যখন আমরা মানে এক্সচেঞ্জ ডিটারমাইন করি, এই যে ইনফ্লেশন রেট ইউজ করে যে এক্সচেঞ্জ রেটে ডিটারমাইন করতেছি, এই কনসেপ্টটাই হইতেছে রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি। এটাই বলছি। আর সে রিলেটিভ অ্যাবসলিউটলি। পার্স, হ্যাঁ, হ্যাঁ বুঝিনি, কি জিজ্ঞেস করতেছি? না না বলেন। আর অ্যাবসলিউটলি কি বলছি? অ্যাকচুয়াল পার্চেসিং পাওয়ার প্যারিটিতে কি করছিলাম আমরা? জাস্ট দুই দেশের প্রাইস নিচ্ছি, তাই না? হুম, আর রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটিতে কি করবো আমরা? তো অ্যাবসলিউট পার্চেসিং পাওয়ার প্যারিটিতে আমরা দুই দেশের প্রাইস নিয়ে এক্সচেঞ্জ রেটটা বের করলাম না? হ্যাঁ হ্যাঁ। রিলেটিভ পার্চেসিং আর পাওয়ার প্যারিটি কি বলতেছে? if the assumption of absolute pair, এটা এই লাইন পড়ে লাভ নাই, কারণ আমি কি বলছি ওইটা ওইটা রিপল, মানে এখানে এটা পড়ে লাভ হবে না। রিলেটিভ পার্চেসিং রিলেটিভ পার্চেসিং প্রায়োরিটিতে তোমার কি বললাম যে ইনফ্লেশন রেট নিয়ে কাজ করে এখানে। inflation rate ঠিক আছে। এটাই তো বলতেছি তোমাকে। এপিপিপি ডিলস উইথ প্রাইস, আর আর পিপিপি কি হবে, কি নিয়ে ডিল করে? ইনফ্লেশন। তুমি একবার কিছু বলতেছো না, বুঝলাম না। ইনফ্লেশন হ্যাঁ, রিলেটিভ হ্যাঁ আমি পার্সেন্ট পার বারবারই প্যারিটি। তো জিজ্ঞেস করি, তুমি একটা বারও বলতেছো না, বুঝলাম না। মানে এপিপি বলতেছে যে এক্সচেঞ্জ রেট ডিটারমাইন হয়। এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনের জন্য প্রাইস, দুই দেশের প্রাইস নিয়ে ডিটারমাইন হয়। আর এখানে কি রিলেটিভ পার্চেসিং প্রায়োরিটি কি বলতেছে? ইনফ্লেশন হ্যাঁ, রেট দিয়ে ডিটারমিন। হ্যাঁ এইটাই বলতেছে আমি এতক্ষণ, এটাই বলছে এখানে। এই ইনফ্লেশন ডিফ্লেশন কিভাবে কারা ক্যাপচার করে? তাদের প্রাইসে যদি চেঞ্জেস আসে, মনে করো বিগ ম্যাকের প্রাইস এখন $5.30, কালকে হয়ে গেল $6, আগে ছিল $4, এই যে চেঞ্জ হইতেছে প্রাইসে, এটা ইনফ্লেশন ধরতেছে না তাদের? বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মোর স্পেসিফিক্যালি উইথ রিগার্ড টু রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি বা আরপিপিপি, if spot exchange rate between two countries start in equilibrium, equilibrium মানে দুই দেশের এক্সচেঞ্জ রেটটা হচ্ছে এমন জায়গায় আছে যেন তারা একে অপরের একে অপরের যখন কনভার্ট করা হয় সেম থাকে। এনি চেঞ্জ ইন দ্য ডিফারেন্সিয়াল রেট অফ ইনফ্লেশন, মানে ইনফ্লেশনে যদি কোনো চেঞ্জেস আসে, দেন এমন ভাবে চেঞ্জেসটা হবে, স্পট এক্সচেঞ্জ রেটে এমন ভাবে চেঞ্জ আসবে যেন ইনফ্লেশন রেটে চেঞ্জ হওয়ার কারণে যেই আপসেট কন্ডিশন হওয়ার কথা সেটা মানে মানে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। জিনিসটা বুঝাই কিভাবে? আচ্ছা, আচ্ছা। মনে করো
পিৎজা, হ্যাঁ। ইউএসএ তে পিৎজার প্রাইস হইতেছে সাপোজ $5, হ্যাঁ। আর বাংলাদেশে প্রাইস হইতেছে কত টাকা দেওয়া যেতে পারে প্রাইস? আচ্ছা, $5 না দিয়ে 10 ডলার। বাংলাদেশে মনে করো 1200 টাকা, রাইট? ঠিক আছে, এটা মনে করো 2024 ছিল। ঠিক আছে, এতটুকু বুঝছি। হুম, হুম। আবার ইউএসএ তে আসলো, $10 আছে, কিন্তু বাংলাদেশে কি হলো? 1300 টাকা হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে তাহলে? পার্থক্যটা কি হয়েছে, মানে কি কি একটা কি কি ডিফারেন্স আমরা দেখতে পারতেছি যে? এখানে ডিফারেন্স হচ্ছে, ফার্স্ট এটা হচ্ছে ইউএসডি $10 বিডিটি 1200-তে পাওয়া যাচ্ছে। হুম। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে 1200 জায়গায় এখন 1300 হচ্ছে। এক বছরে চেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জ রেটটা। এক্সচেঞ্জ 2024 রেটটা, এর এক্সচেঞ্জ রেটটা আমি এখানে দেখাইনি কিছু। এক্সচেঞ্জ রেটটা প্রাইসটা চেঞ্জ হচ্ছে। প্রাইসটা চেঞ্জ হয়েছে মানে কি চেঞ্জ হয়েছে? ডলারের ডলারে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, ডলারের ভ্যালু বাড়ছে। ডলারের ওটা জিজ্ঞেস করি না, এই যে ইউএস ডলার $10 ছিল পিৎজা, এখন পিৎজা $10 আছে না ইউএসএ তে? হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে কত টাকা ছিল? বাংলাদেশে 1200 টাকা ছিল, আর হ্যাঁ, ওটা এখন কি হয়েছে? 2025-এ 1300 টাকা হচ্ছে। হ্যাঁ, এটার মিনিং কি? যে মিনিং হচ্ছে মানে দামটা বাড়ছে ইনফ্লেশনের কারণে। ইনফ্লেশন হয়েছে, তাই না? ইনফ্লেশন হয়েছে, রাইট? হ্যাঁ, আচ্ছা, 2024 সালে একটা এক্সচেঞ্জ রেট ছিল, রাইট? 2024 স্পট ছিল, স্পট এক্সচেঞ্জ রেট ছিল একটা। ঠিক আছে, একটা একটা রেট ছিল, আমরা জানি না রেট ছিল। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু তো বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 2025 সালে আরেকটা হবে, তাই না? নাকি না সেম থাকবে? 2024 সালে যে এক্সচেঞ্জ রেটটা ছিল 2025 কি সেম থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ। আচ্ছা, চেঞ্জটা কেন হবে? কারণ ইনফ্লেশনের কারণে, ইনফ্লেশন বাড়লে কারেন্সি ডেপ্রিসিয়েট করবে। সে ইউএস। আচ্ছা আচ্ছা, এবার এবার আসি। 2024-এ $10 পিৎজা বাংলাদেশে 1200 টাকায় খাইতাম, তার মানে কি ধইরা নেওয়া হইতেছে 1200 টাকা ইকুইভ্যালেন্ট টু $10। ঠিক আছে, যদি ভাগ দেই তাহলে কত পাবো? 120 টাকা। হ্যাঁ, 120 টাকা পার ডলার, তাই না? 120 টাকা পার ডলার, হ্যাঁ। আর দেন তাহলে 1/1 মানে 120। মানে জাস্ট বলতেছি আর কি, কথার কথা, মানে এরকমই তো দেখতে পারতেছি, কিন্তু এটা তো আর না। এক্সচেঞ্জ রেট তো অন্যরকম থাকে। 120 টাকা পার ডলার কখন হবে? যখন আমরা ল অফ ওয়ান প্রাইস অ্যাবসুলুট রিলেটিভ, অ্যাবসুলুট পার্টিসিপার প্যারিটি যখন অ্যাকচুয়ালি হোল্ড করে, তখন এটা হওয়ার কথা, কিন্তু এটা তো হয় না। এক্সচেঞ্জ রেট একরকম থাকে। তো এইখান থেকে যদি আমরা যখন আমরা 2025-এ আসছি, তখন দেখা গেল কি $10, আর ইয়া বাংলাদেশে হয়ে গেল সেম পিৎজার প্রাইস 1300 টাকা।
এখন আমার বলো, 1300 টাকা কি $10 ইকুইভ্যালেন্ট ছিল আগে, নাকি 1200 টাকা ছিল আগে ইকুইভ্যালেন্ট? 1200 টাকা কি বলছি? আচ্ছা, এখন $1300 হয়ে গেল না? হ্যাঁ। তো $1300 কি আসলে 10 টাকার ইকুইভ্যালেন্ট? না, না। তাহলে $1300 কেন হইলো? তাহলে ইনফ্লেশনের কারণে। ইনফ্লেশনের কারণে। এখন ইনফ্লেশনের কারণে তাহলে $1300 হওয়াতে বাংলাদেশি কারেন্সি কি অ্যাপ্রিসিয়েট করছে না ডেপ্রিসিয়েট করছে? ডেপ্রিসিয়েট। ডেপ্রিসিয়েট করছে। আর ইউএস ডলার অ্যাপ্রিসিয়েট করছে। এই যে ডেপ্রিসিয়েট এটা অ্যাপ্রিসিয়েট যে করলো, এই অ্যাপ্রিসিয়েটে ডেপ্রিসিয়েট এফেক্টটাকে অফসেট বা ডিস্ট্রয় করার জন্য এক্সচেঞ্জ রেট এক্সচেঞ্জ রেট 2025 এমন ভাবে চেঞ্জ হবে যেন বাংলাদেশের ডেপ্রিসিয়েশন এন্ড ইউএস এর অ্যাপ্রিসিয়েশনটাকে অফসেট হয়, যেন ওই ইয়াটা ইকুইভ্যালেন্সিটা আগের মতোই হোল্ড করে, কোনো চেঞ্জ না হয়। ফলো করেছে। হ্যাঁ, এই যে দুইটা জিনিসকে অফসেট করার জন্য যে চেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জ রেট, এই চেঞ্জ হওয়ার পর আমরা যে নতুন এক্সচেঞ্জ রেটটা পাই, এই এক্সচেঞ্জ রেটের থিওরিটাই হইতেছে রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি। যে আমরা এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন এভাবে করি: আগের প্রাইস, পরের প্রাইস, আগের প্রাইসের সাথে পরের প্রাইস তুলনা করে আমরা ইনফ্লেশন বের করি। আর ইনফ্লেশনকে ইউজ কইরা আমরা নতুন এক্সচেঞ্জ রেট ডিটারমাইন করি এইভাবে। আই গেস আইডিয়াটা বুঝাইতে পারতেছি, আমি এখনো ম্যাথে ঢুকিনি, আমি জাস্ট তোমাকে আইডিয়া দিতেছি। এখন দেখো, আচ্ছা, বুঝতে পারছি। কথাটা পড়ি: ইফ দ্য স্পট এক্সচেঞ্জ রেট বিটুইন টু কান্ট্রি স্টার্ট ইন ইকুইলিব্রিয়াম, এই যে মনে করে এটা ইকুইলিব্রিয়াম ছিল এই জায়গায়, হ্যাঁ, এনি চেঞ্জ ইন দি ডিফারেন্সিয়াল রেট অফ ইনফ্লেশন, এই যে যে কোনো একটা চেঞ্জ যদি আসে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, এই ইনফ্লেশনে, ডিফারেন্সিয়াল রেট অফ এই ইনফ্লেশন বিটুইন দেম টেন্ডস টু বি অফসেট, এমন ভাবে অফসেট হবে ওভার দ্য লং রান বাই অ্যান ইকুয়াল বাট অপোজিট চেঞ্জ ইন দ্য স্পট এক্সচেঞ্জ রেট। মানে এমন ভাবে চেঞ্জ হবে, যেন এমন ভাবে করবে, সমান সমান ভাবে করবে যেন অফসেট করে তাদের চেঞ্জটাকে। এই যে বা 1300 টাকা ইকুইভ্যালেন্ট 10 টাকা যে হয়ে গেল, এটা তো $10 না। আগের মতো যেন আসে, এমন ভাবে এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হবে যেন তার আগের অবস্থায় ফেরত আসে। যদিও দেখতে 1300 টাকা সমান সমান $10, কিন্তু এক্সচেঞ্জ রেট এমন ভাবে চেঞ্জ হবে যেন তারা আগের এক্সচেঞ্জ রেটের মতোই যেন বিহেভ করে। এটা আমরা ম্যাথে গেলে বুঝতে পারবো। কথাটার অর্থ বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই গ্রাফটা একটু বুঝতে হবে, ইম্পর্টেন্ট এই গ্রাফটা। আচ্ছা, এগুলো একটু আঁকতে হবে, হুম, একটু আঁকা নাও। একটা ভার্টিক্যাল লাইন আঁকো, একটা হরিজন্টাল লাইন আঁকো। আঁকছি। আঁকছি। ভার্টিক্যাল আর আচ্ছা, হরিজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন হইতেছে পার্সেন্টেজ ডিফারেন্স, হ্যাঁ, পার্সেন্টেজে আছে ডিফারেন্সটা ইন এক্সপেক্টেড রেট অফ ইনফ্লেশন। মানে কতটুকু ইনফ্লেশন হবে, সেটার পার্সেন্টেজ ডিফারেন্সটা, মানে আগের থেকে কতটুকু ইনফ্লেশন হবে সেটার এক্সপেকটেশন, মানে কতটুকু মানে ইনফ্লেশন হইতে পারে। মনে করো আহ আগে ছিল 100 টাকা, এখন 100 টাকার প্রোডাক্ট হয়ে যাবে কত আমার, ভবিষ্যতে আমি এক্সপেক্ট করতেছি 150 টাকা। তাহলে কতটুকু চেঞ্জ হইতেছে? 50%, মানে 100 ধরলে আর পরেরটার 100 ধরলে 50% চেঞ্জ আসতেছে, চেঞ্জটা 50% আসতেছে। তো নিচের লাইনটা হইতেছে পার্সেন্টেজ চেঞ্জ, হ্যাঁ, কতটুকু ইনফ্লেশনের চেঞ্জ আসতেছে। এটা নেগেটিভ হইতে পারে, ডিফ্লেশন হইতে পারে, হ্যাঁ, এতটুকু বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে গা ফরেন কান্ট্রি আর সাথে আমার দেশের রিলেটিভ ডিফারেন্সটা, যে কতটুকু ডিফারেন্স মানে ইয়া হইতে পারে, ইনফ্লেশনের ডিফারেন্স কতটুকু হইতে পারে। আচ্ছা, ভার্টিক্যাল লাইন হইতেছে এক্সচেঞ্জ রেট কতটুকু চেঞ্জ হইতে পারে।
আচ্ছা, এইটা কি আমার, ভার্টিক্যাল লাইন। আচ্ছা, এটা এক্স এক্সিস, রাইট? আর এটা কি আমার ওয়াই ভার্টিক্যাল লাইনটা এক্সিস। কি বললে, কতটুকু এক্সচেঞ্জ রেট চেঞ্জ হতে পারে না? এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন স্পট এক্সচেঞ্জ রেট, আচ্ছা পয়েন্ট। কনফারেন্স। তা আমরা কি জানি, এক্স হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই হইতেছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? এটা তো জানি আমরা নাকি? হ্যাঁ। আচ্ছা, তার মানে এই ইনফ্লেশনটা ইন্ডিপেন্ডেন্টলি যে যে কোন দিকে মুভ করতে পারে, এবং এটার মুভমেন্টের সাথে ডিপেন্ড করে কে, ওয়াই। ঠিক আছে, এতটুকু তো বুঝছি। আচ্ছা, এতটুকু তো বুঝছি, রাইট? বুঝছি বুঝছি। আচ্ছা, তো এই অরিজিন দিয়ে একটা লাইন টানছি। এই অরিজিন দিয়ে যে লাইনটা গেছে, এই লাইনটা অ্যাকচুয়ালি, এই লাইনের প্রত্যেকটা পয়েন্ট এটাই ডিফাইন করে, প্রত্যেকটা পয়েন্ট এটাই ডিফাইন করবে এক্সচেঞ্জ রেট রিলেটিভ ইনফ্লেশন রেটের সাথে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে। কিভাবে 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 এক্সপ্লেন করে, মনে করো এই যে এই লাইনের এখানে একটা পয়েন্ট, হ্যাঁ, এই জায়গাটা, এই পয়েন্টটায় ইনফ্লেশন, ডিফারেন্স ইনফ্লেশন কত আসে, 5%, মানে -5%। হ্যাঁ, বরাবর না, এটা তো বুঝতে পারছি, রাইট? বুঝছি। আচ্ছা, তো এক্স -5% হইলে ঠিক অপোজিট ভাবে কারেন্সির এক্সচেঞ্জ রেটে কতটুকু চেঞ্জ আসবে, 5% চেঞ্জ আসে। একদম সেম অ্যামাউন্টে চেঞ্জ আসছে, তাই না? এখানে দেখো প্রত্যেকটা লাইনে যদি যে যে কোনো একটা জায়গা প্লট করো, মনে করো এই জায়গা প্লট করো, এখানে এটা কি বিডিং বোঝায় দেখি। সো এই জায়গায়, এই পয়েন্টে যদি ইনফ্লেশন রেট, এক্সপেক্টেড ইনফ্লেশন পার্সেন্টেজ ডিফারেন্স যদি 2% হয়, তাহলে আমরা ফরেন কারেন্সির এক্সচেঞ্জ রেটে -2% চেঞ্জ দেখবো। মানে আমার ফরেন কান্ট্রির সাথে, ফরেন কান্ট্রি ইনফ্লেশনের সাথে আমার দেশের ইনফ্লেশন যদি 2% ডিফারেন্স থাকে, অর্থাৎ অর্থাৎ ফর এক্সাম্পল জাপানে ইনফ্লেশন দেখা যেতেছে 8%, আর আমার দেশে আমি এক্সপেক্ট করছি ইনফ্লেশন হবে 6%, মাইনাস করলে কত আসে? 4%। জাপানে 8%, আমার দেশে 6%, মানে হোম কান্ট্রিতে 6%। আচ্ছা, -2। আচ্ছা, এই লাইনটা হইতেছে ফরেনের থেকে হোম মাইনাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, পরে। আচ্ছা, আচ্ছা, ধরে নাও একটা মাইনাস হয়েছে, হ্যাঁ, আমরা এখন মাইনাস না প্লাসের কথা বলতেছি। সো +2 পাইছি, রাইট? +2% ডিফারেন্স আছে ইনফ্লেশন, রাইট? ইনফ্লেশন, ঠিক আছে। ইনফ্লেশন, দুই দেশের ইনফ্লেশন ডিফারেন্স হইতেছে +2%, হ্যাঁ। তো যেহেতু +2% ডিফারেন্স পাইছি, দুই দেশের ইনফ্লেশনের ডিফারেন্স, বুঝতে পারতেছো তো এই জিনিসটা, এটা পাইলাম কিভাবে, রাইট? এক হ্যাঁ দেশে হ্যাঁ, যত বুঝতে ইনফ্লেশন পারছি। হইতেছে, মনে করো এক দেশের কোনো ইনফ্লেশন হইতেছে না, জিরো, আরেক দেশে ইনফ্লেশন হইতেছে 10%, তা ডিফারেন্স কত, 10%। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বুঝছি তো এতটুকু। হ্যাঁ, এটা বুঝছি। ইনফ্লেশনে যদি পজিটিভ চেঞ্জ পাই, তাহলে এক্সচেঞ্জ রেট নেগেটিভলি চেঞ্জ হবে কত পার্সেন্ট, 2%। এটাই রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি বলতেছে, যে এরকমই হইতে হবে। তার মানে এই যে সেম অ্যামাউন্টে যদি ইনফ্লেশন পজিটিভলি ডিফারেন্স পাই, তো ঠিক সেম অ্যামাউন্টে এক্সচেঞ্জ রেট নেগেটিভলি চেঞ্জ হবে। আর যদি ইনফ্লেশনের ডিফারেন্সটা নেগেটিভলি চেঞ্জ পাই, তাহলে ঠিক সেম অ্যামাউন্টে স্পট এক্সচেঞ্জ রেটে পজিটিভলি চেঞ্জ হবে। একটা সেকেন্ড, আমার একটা ফোন আসছে।
কথা শুনতে পাইতেছি? জি স্যার, শুনে যাচ্ছে। আচ্ছা, আমি আমার 10-15 মিনিট পর বা এরকম 20 মিনিট পর আমার একটু নিচে নামতে হইতে পারে, 5 থেকে 10 মিনিটের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি সমস্যা বলে নেই। যাব না, ঠিক আছে তোমাকে? আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি কি এখানে বুঝতে পারছি কি কি করছি? যদি আমরা দুই দেশের ইনফ্লেশন রেটটা ডিফারেন্স বের করি, ডিফারেন্সটা যদি নেগেটিভ পাই, তাহলে এক্সচেঞ্জ রেট পজিটিভলি চেঞ্জ হবে। আর যদি দুই দেশের ইনফ্লেশন রেটটার ডিফারেন্সটা পজিটিভ পাই, তাহলে আমার এক্সচেঞ্জ রেট নেগেটিভলি চেঞ্জ হবে। অর্থাৎ জিনিসটা এরকম, দুই দেশের ইনফ্লেশনের ডিফারেন্স বের করতেছি। হ্যাঁ, মনে করে পাইছি 2%। সো যেহেতু 2% দুই দেশের মধ্যে পার্থক্যটা ডিফারেন্সটা পাইছি, তাহলে দুই দেশের মধ্যে স্পট এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হবে ঠিক -2%। অথার অর্থ হইতেছে কথার অর্থ হইতেছে, মনে করো ইনফ্লেশন ডিফারেন্স ঘটনা ঘটার আগে দুই দেশের মধ্যে এক্সচেঞ্জ রেট ছিল মনে করো $9 বা সামথিং, $9 পার কোনো একটা কারেন্সি। তো যেহেতু ইনফ্লেশন 2% হয়েছে, ডিফারেন্স 2% আমরা পাইছি দুই দেশের ডিফারেন্স, তাহলে এই এক্সচেঞ্জ রেটটা কতটুকু কমবে না বাড়বে, এটা বুঝবো কিভাবে? কমলো না বাড়লো এটা কেমনে বুঝবো? আই হ্যাঁ, এটা তো তোমার এতক্ষণ তো এটাই বলতেছিলাম। ওই যে ইনফ্লেশনের কারণে। হ্যাঁ, ইউএস ইনফ্লেশন মনে করো 4%, চায়না ইনফ্লেশন মনে করো 6%। ঠিক আছে, তাহলে ইনফ্লেশন ডিফারেন্সিয়াল কত হবে? ও আচ্ছা, এইভাবে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলতেছি। ডিফারেন্সিয়াল মানে কি? ডিফারেন্সটা ওই যে এই যে ডেল্টা দিয়ে বুঝেছি। শুধু যখনই মিস করবা কোনো সাথে 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 বলবা যে মিস করছি, এই জায়গায় এই জায়গায় মিস করছি, এই জায়গায় মিস করছি, আচ্ছা এই জায়গাটা মিস করছি, সাথে সাথে বলবা। পরে বলবা না। আচ্ছা আমি তো আমি ধরে নিবো কি তুমি বুঝা ফেলছো, আমি যেন আগে যেতেছি, সাথে সাথে স্টপ করবা আমার। কারণ এই যে এই আচ্ছা। কনসেপ্ট গুলো খুব গুরুত্বপূর্ণ, সাথে সাথে স্টপ করবা, তা নাহলে কিন্তু পরে বুঝবা না। ডিফারেন্সিয়াল পাইলাম না, ইনফ্লেশন ডিফারেন্সিয়াল কিভাবে পাইছি? ফরেনের সাথে হোম মাইনাস করছি, তাই না? এভাবে পাইছি না? এতটুকু তো বুঝছি। হ্যাঁ, এটা বুঝছি। এই যে 2% ইনফ্লেশন হইলো, এখন আমার স্পট এক্সচেঞ্জ রেট মনে করো এই যে আচ্ছা, এই যে এটাই দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন এটা আমার এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হবে। চেঞ্জটা কিরকম হবে চেঞ্জ? মানে কতটুকু চেঞ্জ হবে এক্সচেঞ্জ রেটটা? হ্যালো। হ্যাঁ, শুনতেছি আমি তোমার কথা। 2%ও চেঞ্জ হয়েছে, রাইট? হ্যাঁ, ইনফ্লেশন ডিফারেন্সিয়াল পাইছি আমি, ইনফ্লেশন এটা পাইছি পজিটিভ 2%। হ্যাঁ, হ্যাঁ, পজিটিভ পাইছি, হ্যাঁ। এখানে তো তাহলে 6.7875টা ওভারওয়েল। না, এটা তো আগের এক্সচেঞ্জ রেট ছিল। এখন ইনফ্লেশন ডিফারেন্সিয়াল পাইছি না, 2% চেঞ্জ আসছে না? হ্যাঁ তাহলে হ্যাঁ, এই এটা তো এই- আসছে। এইটা এইটা পাওয়ার কারণে আমার এক্সচেঞ্জ রেটও চেঞ্জ আসবে। কতটুকু চেঞ্জ আসবে এক্সচেঞ্জ রেটটা, কতটুকু চেঞ্জ করবো, এটাকে কতটুকু চেঞ্জ করবো? ও আচ্ছা, এটা বের করবো কেন? এটা বের করবো না তো, এটা তো দেওয়াই আছে এখানে। এই যে এটাই তো বলতেছে যে ইনফ্লেশন ডিফারেন্সিয়াল যতটুকু চেঞ্জ আর পাবো আমরা,
হ্যাঁ হ্যাঁ। সেটার অপোজিট চেঞ্জটা আমরা এক্সচেঞ্জ রেটে করব। আচ্ছা আচ্ছা। যদি তো পজিটিভ পাই নেগেটিভ চেঞ্জ করব, যদি নেগেটিভ পাই এটা পজিটিভ চেঞ্জ করব। এটাই তো বলতেছে এতক্ষণ ধরে, এটাই তো বলে যেতেছে আমি। হ্যাঁ হ্যাঁ, এটুক তো বুঝছি। এতটুকু বুঝলে তুমি বলতে পারতাম, তো বলো নাই। তাই এটা কতটুকু চেঞ্জ হবে? এটা 4.7875। না, 4.775 কেন হবে? এটা 2% কমবে। হ্যাঁ ওটাই তো। এটা টু সিক্স পার্সেন্ট পয়েন্ট কমলে ফোর কি 4.7875 হয়? আমাকে টু বলো তো। পার্সেন্ট 2%। 6, আচ্ছা, 2% অফ 6 কত? 0.1। তাহলে 0.12, মানে তাহলে 6.6.785। 7875 হ্যাঁ, এর হচ্ছে কত হচ্ছে 2% কত? 0.1357। 5 তাহলে এটা -2% কমবে এখানে। এটা মাইনাস তোমার 2% অফ, এই যে এটা তোমার নিউ এক্সচেঞ্জের যেটা হবে, সেটা যেটা হবে, তো মাইনাস করলে যেটা পাবো সেটাই বসাবো। তো এটা মাইনাস করবো এটা থেকে, এটা করার পর নতুন যে ভ্যালুটা পাবো সেই এক্সচেঞ্জ রেটটাই হবে নতুন ভ্যালু, যেহেতু ইনফ্লেশন ঘটছে। এইটাই রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি বলতেছে, এইটাই বলতেছে। এই কথাটাই পার্চেসিং পাওয়ার প্যারিটি বলতেছে তখন, রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি, যে এক্সচেঞ্জ রেটে এইভাবে হবে। তাহলে ভ্যালু আসছে 6.767। ওটা তো ছিল, আগে ছিল, তাই না? এখন নতুন ভ্যালু আসছে। এখন কত আসছে আমি 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 হিসাব করিনি, মানে আমি জাস্ট তোমার কনসেপ্ট এটা বুঝতে পারছি তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আচ্ছা, এইটা কখন পাবো? যখন সেম অ্যামাউন্টেই চেঞ্জটা হবে, ঠিক একই অ্যামাউন্টে চেঞ্জ হবে। মানে দুইটাই যখন একই অ্যামাউন্টে চেঞ্জ হবে, ইনফ্লেশন ডিফারেন্সিয়াল 2, ঠিক +2 মানে -2% এক্সচেঞ্জ রেটে চেঞ্জ হবে। আর যদি ইনফ্লেশন ইনফ্লেশন ডিফারেন্সিয়াল -2% পাইতাম, তাহলে পজিটিভ ইনফ্লেশন, মানে ওই এক্সচেঞ্জ রেট পজিটিভলি চেঞ্জ হইতো। কিন্তু যদি পয়েন্ট গুলো এই লাইনের উপর না হয়, এইখানে হয় বা এখানে হয়, লাইনের বাইরে হয়, তখন কি হয়? মনে করো এখানে একটা পয়েন্ট হচ্ছে, আর একটা পয়েন্ট হতেছে এইখানে। এই দুই জায়গার মিনিং কি? পরেরটার মিনিং হলো আপনার, যেটা 4% আসছে ওইটা মিনিং হচ্ছে ফরেন কারেন্সি কতটুকু এক্সচেঞ্জ রেট চেঞ্জ হতে পারে। এটার মিনিং হইতেছে, এটার মিনিং হইতেছে এই যে ইনফ্লেশন ডিফারেন্সিয়াল, সরি, গ্রিন কালার হয়েছে। ইনফ্লেশন ডিফারেন্সিয়াল হয়েছে 2, মানে -2, তাই না? ইনফ্লেশন ডিফারেন্সিয়াল হচ্ছে -2, তাই না? এটা পাইছি, তাই না? -2 পাইছি না? এই যে -2 বরাবর আছে। আচ্ছা, পয়েন্ট পড়তে পারি তো, প্লটিং করা পয়েন্ট পড়তে পারি তো হ্যাঁ গ্রাফে, হ্যাঁ, নাকি এটা না? পারি পারি। তাহলে এই পয়েন্টটার অবস্থানটা বলো। এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি আছে at -2। ভার্টিক্যালি রিলেটিভ 2 কেমনে থাকে? এটা তো হরাইজন্টালি হিসাব করতে হয়, এই যে এক্স এন্ড ওয়াই পজিশন বের করতে হয় না, x, y এফ দিয়ে করা পজিশন বের করতে হয় না গ্রাফে? হ্যাঁ, তো এক্স কত এটার, এই ডাব্লুর এক্স কত? এক্স এ আছে আপনার 4 4। তুমি গ্রাফ পয়েন্ট পড়তে পারো না তার মানে। এই যে হরাইজন্টাল লাইন, এটাকে কি এক্সিস বলা হয়? এটা এক্সেসিস বলা হয়। তাহলে এটার হ্যাঁ এক্স এর ভ্যালু -2 হবে। এটা 4 কিভাবে এক্স হবে? এটা ওয়াই এক্সিস না?
তো ওয়াই এক্সিস বরাবর অফকোর্স এই 4 তো এটা ওয়াই এর ভ্যালু, তো এক্স এর ভ্যালু এখানে -2, আর ওয়াই এর ভ্যালু হইতাছে এই যে 4। ও আচ্ছা, আমি ওই লাইনটাকে বলছিলাম যেটা আপনি এঁকেছেন, নেগেটিভ টু এর থেকে উপরে যাচ্ছে। এই আমি দাগ দিয়ে দিলাম। আহ, হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম। তাইলে এই ডাব্লু এই পয়েন্টার ইনফ্লেশন ডিফারেন্সিয়াল কত পাইছি? এটার ইনফ্লেশন ডিফারেন্সিয়াল নেগেটিভ টু পাইছি। আর এক্সচেঞ্জ রেট কত পাইলাম? এক্সচেঞ্জ রেট হচ্ছে ফোর পাইছি। এক্সচেঞ্জ রেট না, মানে রেট অফ, মানে চেঞ্জ অফ এক্সচেঞ্জ রেট কত পাইতেছি? 4 পাইতেছি। ফরেন কারেন্সি চেঞ্জ পাইছি ফোর পাইছি, আর আপনার ইনফ্লেশনের এক্সপেক্টেড রেট -2 পাইছি পাইছি। -2 আচ্ছা, পাইছি। এটা কি মিনিং করছে? এটার মিনিং হচ্ছে আপনার ইনফ্লেশন আপনার -2% বাড়ছে। হ্যাঁ। আচ্ছা। ইনফ্লেশন -2% বাড়ে নাই, ইনফ্লেশনের ডিফারেন্সটা -2% হয়েছে। প্রেসার 2%, -2%। মানে এর অর্থ কথা হইতাছে -2% ইনফ্লেশন কখন হচ্ছে হয়? কখন হয় -2%? কখন হয়? যখন মনে করো ইউএসএ তে, আচ্ছা, ইউএসএ এর ইনফ্লেশন 10%, জাপানের ইনফ্লেশন 8%, তাই না? এখন আমরা ইনফ্লেশন ডিফারেন্সিয়াল কি বের করবো? ফরেন মাইনাস হোম, 8 - 10, which is -2%। বুঝতে পারছি? বুঝতে পারছি। ফরেন তাহলে মাইনাস। ইউএসএ তে ইনফ্লেশন বেশি হইতাছে, কিন্তু জাপানে ইনফ্লেশন কম হইতাছে। এই যে নেগেটিভ সাইড গুলো হইতাছে, ফরেনে কম হইতাছে আর আমার দেশে বেশি হইতাছে এই সাইডে। আর যদি পজিটিভ সাইডে যাই তখন আমার কি বুঝাইতেছে? আমার দেশে বেশি হইতাছে, ফরেনে কম হইতাছে। সরি, ফরেনে বেশি হইতেছে, আমার দেশে কম হইতেছে। ঠিক আছে, বুঝতে পারছি? এই যে এটার একটা এক্সাম্পল দিছিলাম আমি, ডান সাইডের গুলো এখানে দেয়নি, আমি দিছি। আর লেফট সাইডের গুলার হইতেছে ইউএসএ তে বেশি, মানে আমার হোমে বেশি কিন্তু ফরেনে কম। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে 2%। কিন্তু তাহলে আমার এক্সচেঞ্জ রেটও চেঞ্জ কতটুকু হওয়ার কথা ছিল? 2% হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে হয়ে যেতেছে কত? ওই এক্সচেঞ্জ রেটে ডিফারেন্সের কতটুকু চেঞ্জ নেগেটিভ হওয়ার কথা, না এক্সচেঞ্জ নেগেটিভ রেট, টু। না এক্সচেঞ্জ রেটে কতটুকু চেঞ্জ আসার কথা? যেহেতু ইনফ্লেশন ডিফারেন্সিয়াল -2 পাইছি, এক্সচেঞ্জ রেটে কতটুকু চেঞ্জ আসার কথা? মানে যদি রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটি হোল্ড করে তখন আমার কতটুকু হওয়ার কথা? -2। বুঝিনি তোমার কথা। ফোর হওয়ার কথা ছিল। 2 হওয়ার কথা ছিল। টু যদি টু হওয়ার কথা হয় ছিল। নাই, হয় নাই, অন্য কিছু পাইছে, তার মানে কিছু কিছু একটা হইছে, কিছু একটা হইছে। হ্যাঁ, হুম হুম। তাহলে ওইটা কি হইছে? আচ্ছা, চলে গেছে নিচে, না নিচে নিয়ে যাবে। ওকে, টু হওয়ার কথা ছিল বিকজ অফ পিপিপি লাইন। হ্যাঁ। হ্যাঁ, পিপিপি লাইন হইলে বাট 2 হওয়ার কথা হইছে হইবে, কিন্তু হইছে ফোর কি? হইছে। 4 হইছে। And কেন হইছে এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি? লাইনটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই যে নাও এর গেটিং ইট। 2 হওয়ার কথা যদি পিপিপি লাইন এবং পিপিপি হোল্ড করে, কিন্তু 2 হয় নাই, আমরা 2 পাই নাই, পাইছি কত? 4। তাহলে কেন 4 পাইলাম, মানে কি জন্য? এই এই মিনিংটা বুঝতে হবে। ও এইবার দেখি। হ্যাঁ, আচ্ছা কেন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইফ দ্য মার্কেট ওয়াজ এট পয়েন্ট ডাব্লিউ, ডাব্লিউ তে যদি থাকে মার্কেট, তার মানে কি? দ্য এক্সপেক্টেড চেঞ্জ ইন দ্য স্পট রেট উড বি 4%। ওই যে 4%ই হবে এক্সচেঞ্জ রেট, মানে স্পট এক্সচেঞ্জ রেটটা 4% চেঞ্জ হবে। Although the percentage change difference in the inflation was only 2%, যদিও আমার দেশে বেশি ইনফ্লেশন হইতেছে, ফরেন কারেন্ট, মানে ফরেন কান্ট্রিতে কম ইনফ্লেশন হইতেছে। হওয়ার কথা -2,
মানে ডিফারেন্ট, সরি, হওয়ার কথা 2% চেঞ্জ, কিন্তু হচ্ছে 4% চেঞ্জ। এর মিনিং হইতাছে আমার দেশের কারেন্সি জানা হওয়ার কথা এর চেয়ে বেশি উইক হবে। কেন, জিনিসটা মিনিং আমি দেখাইতেছে। সো কত পাইলাম? বাট স্পট চেঞ্জ would be 4%। হ্যাঁ, আচ্ছা, এর মিনিং কি? এর মিনিং হইতেছে, মনে করো স্পট 2024 ছিল, চব্বিশে ছিল উম, 24 ছিল, মনে করো আহ জাপানিজ ইয়েন কত ছিল, মানে একটা জাস্ট ইয়া করো, মনে করো $0.5 পার ইয়েন, হ্যাঁ, ধরে নিই, হ্যাঁ, ছিল এটা, ঠিক আছে। $0.5 পার, মনে করো এটা জাস্ট এমনি এমনি ইমাজিন করতেছি, রাইট? বুঝছি তো এটা, হ্যাঁ হ্যাঁ জাস্ট বুঝি। জাস্ট ধরে নিতেছে একটা সেকেন্ড। পার ইয়েন, হ্যাঁ, এটা 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 ছিল, কিন্তু ইনফ্লেশন হওয়ার কারণে নিউ কত হবে 2025-এ? 2% বাড়ার কথা ছিল, কিন্তু বাড়ছে কত, বাড়বে কত? 4%। ঠিক আছে, এটার 4% বাড়া মানে কি? 0.5, চার 4% বাড়বে, তাই চার না? পার্সেন্ট পারবে। 0.5 প্লাস 4% বাড়া মানে কি? 1.04, না? বুঝছি তো এটা, হইলে কত আসে? 6.04, 6.04 না আসতেছে। না না, সরি ওয়ান সরি সরি, পয়েন্ট জিরো হ্যাঁ হ্যাঁ, 1.54 আসে না? না, 1.0 দেয় না। 1.54 আসছে। আচ্ছা, 4% মানে কত? ঠিক আছে ঠিক আছে, 1.54 আসছে। 0.5 রে এতটুকু বাড়ালে এত আসেনি। 0.5 ইন্টু 0.04, 0.02, সো 0.52 আসার কথা না? প্লাস সাইন দেখো তো, জিরো দেখো তো পয়েন্ট বিষয়। ফাইভ টু যদি মাল্টিপ্লাই করেন তাহলে 0.52 আসে। আচ্ছা, আবার আবার বুঝে বিষয়টা। 0.5 কে আমি 4% বাড়াবো, বাড়াইলে জিনিসটা কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো 0.5 ইন্টু 4%। এক্স্যাক্টলি, 5 ইন্টু 1.04, এভাবে লিখবো না? হ্যাঁ, ঠিক আছে, কত আসে এখন? 0.02। 0.52 আসে, দেখো, আসছে না 0.52? হ্যাঁ 0.5। আচ্ছা, আচ্ছা, 1 প্লাস। হ্যাঁ, ওই তো 1+0.04 অথবা 1.04, যেটাই লেখা একই কথা। So, এটা এই কোনো কিছু স্পটটা কেন বাড়াকে কোনো কিছু একটা পরিমাণে বাড়াতে হলে আমরা 1 প্লাস অ্যাড ওয়ানের সাথে করি। যোগ করব, আর যদি মাইনাস করতে চাই হ্যাঁ, তাহলে বিয়োগ করবো ওয়ানের সাথে, ঠিক আছে? মনে করো 4% কমবে, দেন ওয়ানের থেকে আমরা 0.04 মাইনাস করবো, উইচ ইজ 0.96, রাইট? তো তখন আমরা 0.5 এর সাথে 4% কমাইতে হলে 0.96 দ্বারা মাল্টিপ্লাই করতাম, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি কখনো জানি নাই যে আমরা 1 অ্যাড করি কেন।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো। হ্যাঁ, আমি মানে খালি এটা আন্দাজে না না, এই যে দেখো বুঝতে এটা হবে। এটা কেন হয়, 0.5 রে আমরা 4% বাড়াবো। কিভাবে বাড়াবো। বাড়াবো? 0.5 রে আমরা আগে আস্থা দিয়ে মাল্টিপ্লাই করি, মানে এক তো রাস্তাটা ফুল ফুল। মেজারমেন্টটা, ওকে কতটুকু বাড়াইতেছে, 1.04 টাইমস বাড়াইতেছে। তারপর প্লাস করে দিই আমরা। হ্যাঁ, এই জন্য প্লাস করি, আর মাইনাস করলে মাইনাস করতাম, কমাইতে হলে মাইনাস করতাম জাস্ট। যা, ভালো লার্নিং হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে বাড়লো কত, 0.52। আগে আগে এক ইয়েন দিয়ে আমরা কত ডলার পাইতাম? 0.5। 5 পাইতাম। আর এখন কত পাইতেছি, এক ইয়েন দিয়ে 0.52 পাইতেছি। তাহলে কি ডলার কি অ্যাপ্রিসিয়েট হলো না ডেপ্রিসিয়েট হলো? পাইতাম 0.5, হুম। আর এখন পাইতেছি 0.5। ডলার আমাদের অ্যাপ্রিসিয়েট করছে। না, ডলার আমরা ডেপ্রিসিয়েট করছে, হ্যাঁ। তুমি বলতে পারো যে ডলার তো বেশি পাইতেছি, মানে ডলারের ভ্যালু তো হাই, হ্যাঁ, কার এগেনস্টে বেশি পাইতেছো? আগে এক ইয়েন দিয়া 0.5 ডলার পাইতা, এখন এক ইয়েন দিয়া তুমি 0.52 বেশি ডলার পাইতেছো না, তার মানে কি ডলার বেশি অতিরিক্ত, ডলার। সো ডেপ্রিসিয়েট ও করছে, যাই হ্যাঁ হোক। হ্যাঁ, আচ্ছা depreciate। আচ্ছা, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট ডেপ্রিসিয়েটের বিষয়টা আসে নাই। আসছে এটা ডলারের, ডলারের ভ্যালু কমলো কেন, বা ইয়েনের এগেনস্টে ডলার বেশি কেন পাইতেছে, কারণ তোমার ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার জন্য ডলার ডেপ্রিসিয়েট হয়েছে। ইনফ্লেশন জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য ডলার ডেপ্রিসিয়েট হয়েছে, আর কিছুই না। এখন ডলার ডেপ্রিসিয়েট হওয়া দরকার ছিল কত, 2%। যদি 2% হইতো, তাহলে দেখি কতটুকু হইতো। সো শুড বি, 0.2 করলে কত আসে? 5.1, রাইট? সো পিপিপি এক্সিস্ট করলে এইটা আসার কথা ছিল, অন দি পিপিপি, তাই না? এটা হওয়ার কথা ছিল ডলারের এক্সচেঞ্জ রেট, কিন্তু হইছে কত, এত, তাই না? বেশি হতে, চেঞ্জেসটা বেশি হতে এত হয়ে, অতে হইলো না। এই যে 2% ইনফ্লেশন ডিফারেন্সিয়াল, কিন্তু এক্সচেঞ্জ রেট হয়েছে 4% চেঞ্জ। 4% চেঞ্জ হতে কত দেখতেছি, 0.52। যদি 2%-এর কারণে যদি এখানেই পাইতাম আমরা, 2%ই চেঞ্জ হইতো, তাহলে আমরা পাইতাম কত, 0.51 পাইতাম, তাই না? আচ্ছা, বাট 4%টা আসলো। 4%টা কত থেকে আসে নাই, 4% চেঞ্জ হয়ে গেছে, মানে হয়ে হওয়ার গেছে। কথা ছিল 2%, পিপিপি হোল্ড করে নাই, হয়ে গেছে, মার্কেটে 4% চেঞ্জ হয়ে গেছে, বাইরে গেছে। তো এই জিনিসটা কি হইছে, এটাতে এটাতে কি হইলো, এইটাই আমি এক্সপ্লেন করতেছি। মানে এই যে ঘটনাটা আচ্ছা ঘটলো এখন 4% হওয়াতে, এটাতে কি হইলো, এই ঘটনাটা কি হওয়াটা হইতেছে, হওয়ার কথা ছিল 2%, বাড়ার কথা ছিল, বাইরে গেছে 4%। 2% 4%, বাড়লে আমার এক ইউনে কত কত ডলার পাইতাম, 0.51 কিন্তু এখন পাইতেছি ডলার কত, পাইছি। 0.5। বেশি তাহলে পাইতেছি না? বেশি পাইছি। তাহলে ডলার তাহলে কে উইক হইলো, ডিভ্যালুয়েট। হ্যাঁ, ডিভ্যালুয়েশন, বা আমার কারেন্সি কি হইলো, হোম কারেন্সি কি হয়ে গেল, উইকার হয়ে গেল না? ডলার উইকার হয়ে গেল। উইকার হইলো না, পিপিপি হোল্ড না করার কারণে। এটা তো বুঝছি, বুঝছি এটা এটা। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, এটা কখন হয়, যখন নেগেটিভ থাকে এই জায়গায়, আর পজিটিভ বেশি হয়ে যায়, তখন হয়। বুঝতে পারছি। হ্যাঁ, আর স্ট্রঙ্গার হয় কখন দেখি, এটা হচ্ছে উইকারের। এগুলো শিওর তোমার ইসে আসবে, এমসিকিউতে আসবে শিওর। স্ট্রঙ্গার হয় কখন? আমাদের লেকচারার বলছে এমসিকিউ নাকি ইজি আসবে, কত ইজি দিবে কি।
আচ্ছা, স্ট্রঙ্গার হয় কখন দেখি? আচ্ছা, স্ট্রঙ্গার হওয়ার জন্য এই যে 4%, রাইট? মনে করো ইনফ্লেশন হইতেছে জাপানে 6% হয়েছে, সেই ইনফ্লেশন ডিফারেন্সিয়াল কিভাবে বের করবো? 6 - 10 উইচ ইজ 4। কিন্তু স্পট এক্সচেঞ্জ রেট কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, কত? 2% চেঞ্জ হয়েছে, তাই না? 2% চেঞ্জ হয়েছে, সরি, 2% চেঞ্জ হয়েছে। তো 2% চেঞ্জ হওয়াতে নতুন স্পট রেটটা কত হবে? এখানে 2 আসবে, 0.51। কিন্তু শুড বি হওয়ার কথা ছিল কত? 4%, রাইট? 4%, সো সরি, 0. এটা বুঝতেছি তো, হওয়ার কথা ছিল 4%, কিন্তু হয়েছে কত? 2%। পাবো কত ডলার? 0.52 পার ইয়েন, তাই না? আহা, সো এত মানে 1 ইয়েনে 0.52 পাওয়ার কথা, কিন্তু ডলার এখন যেহেতু 2% চেঞ্জ হচ্ছে, তার মানে ডলার এখন পাবো কত আমরা? 0.51। সো আমার কারেন্সি কি উইকার হলো না স্ট্রং হইলো? যা 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 হওয়ার কথা তার থেকে, বুঝছি। স্ট্রঙ্গার হয়েছে হ্যাঁ, কেমনে? এই 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 জিনিসটাই, এই জিনিসটাই বোঝানোর জন্য এত এত মানে চিল্লাচিল্লি করা আর কি। এতটুকু বুঝতে পারছি, তাহলে আমার কি হলো যে স্ট্রঙ্গার হলো। সো স্ট্রঙ্গারের জিনিসটা বুঝবো কিভাবে? পিপিপি লাইনের সাথে বোঝা যায়, অন্য কিছুর সাথে কম্পেয়ার করলে বোঝা যায় স্ট্রঙ্গার উইকার। এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা একদমই কনসেপচুয়াল কোশ্চেন এবং কনসেপচুয়ালের জন্য এরপর আমরা এখন ম্যাথে ঢুকে যাব। সো ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ম্যাথ গুলা করি, হ্যাঁ। সো তুমি চাইলে কিছুক্ষণের জন্য একটু নিয়ে জিনিসগুলা নোট করতে পারো। আমি এটা একটু ছোট করে দিই, নোট করতে পারো, আমি ছোট করে দিলাম। নিচে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর আর কি বুঝিনি। আপনাকে বলে একটু বাইরে যাবেন। না না, এখন এখন না, আমার একটা বন্ধু আসবে, ও ফোন দিলে তখন আমি যাবো। আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ? আচ্ছা, আমরা এখানে এই পার্টিসিপেন্ট প্রপার্টিটা যদি ইকুয়েশন বা ম্যাথমেটিক্যাল টার্মসে ক্যালকুলেট করতে, তো আমরা এই দুটি ইকুয়েশন পাই, অ্যাকচুয়ালি একই ইকুয়েশন। প্রথম ইকুয়েশন হচ্ছে অ্যাকুরেট চেঞ্জটা ক্যালকুলেট করার জন্য, আর যদি আমরা জাস্ট অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বের করতে চাই, জাস্ট ইনফ্লেশনের ডিফারেন্সিয়াল নিলেই হবে। এটা এটা সেম। কেমনে সেম? এখানে শুধু আই লেখছে, আমি এখানে আইএনএফ মানে ইনফ্লেশন বোঝার জন্য লিখছি। আমি কেন আইএনএফ লিখছি বা আইএনএফ কেন লিখছি, এটা হইতেছে আমরা যখন ইন্টারেস্টেড প্যারিটি নিয়ে পড়বো, ইন্টারেস্টেড প্যারিটি ডিলস উইথ দি ইন্টারেস্ট রেট। তো ইন্টারেস্ট রেটও আই থাকে, আবার ইনফ্লেশনও আবার আই লিখতেছে। সো মানে উই ডোন্ট ওয়ান্ট টু গেট কনফিউজড যে এআই কি ইনফ্লেশন, এআই কি ইন্টারেস্ট। সো এই জন্য আমি দুটাকে আলাদা করার জন্য পার্টিসিপেন্ট পার প্যারিটি always use IMF to denote it as an inflation. আর যখন আমরা ইন্টারেস্টেড প্যারিটি বা ফিশার ইফেক্টের কথা নিয়ে যখন কথা বলি, বা ওখানে সচরাচর আমি আই ইউজ করি। ডিরেক্টলি ইট মিনস ইন্টারেস্ট রেট। এই জন্য আমি নিজে এখানে চেঞ্জ করছি। এটা অন্য কোনো নোটেশন, জাস্ট আমার ক্যালকুলেশন সুবিধার জন্য আমি আইএমএফ টা লিখছি। আর এটা হইতেছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু না, এই দুইটার একই রেজাল্ট দেয়, শুধু এইটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়, আর এটা হচ্ছে ডেসিমালের পরের পয়েন্ট সহ এগুলা বের করে। আচ্ছা, এখানে একটু দেখি কি হচ্ছে। ফর্মুলাটা কি আমরা ওইটা ইউজ করবো? IH মাইনাস ফর্মুলা আই। ইস আপ টু ইউ। যদি যদি ফ্যাকাল্টি বলে দেয় যে অ্যাপ মানে এক্সাক্ট ভ্যালু বের করতে, এইটাই ইউজ করতে হবে, ইস ফর দি এক্সাক্ট ভ্যালু। আর আর যদি বলে সিম্পলিফাইড। যে না সিম্পলিফাইড বা ইউ ক্যান ইউজ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তো তখন এইটা ইউজুয়ালি, যদি তোমাকে এমসিকিউতে
ম্যাথ রিলেটেড থিওরি টাইপের কোশ্চেন করে। অর্থাৎ কোশ্চেন করলো ইউএসএ তে 10% ইনফ্লেশন দেখতেছি, আহ, আর ইয়াতে জাপানে 8% ইনফ্লেশন দেখতেছি, তাহলে এক্সচেঞ্জ রেটে কত পার্সেন্ট চেঞ্জ আসবে, বা এক্সচেঞ্জ রেটে কি টাইপের চেঞ্জ আসতে পারে। তো তুমি সিম্পলি এত কাহিনী না কইরা ইউ জাস্ট 10 - 8 করে 2% বের করে ইউ জাস্ট রাইট, মানে ইউ জাস্ট পিক দ্য অপশন 2%। এত কাহিনী করার আচ্ছা দরকার নাই। আচ্ছা আচ্ছা। আর যদি Simple. বলা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন তুমি বুঝবা, কোশ্চেন দেখলে বুঝবে যেখানে সিম্পলিফাইডটা চাইতেছে নাকি না এক্সাক্ট চাইতেছে। এক্সাক্ট গুলাতে কি হয়, ম্যাথ অনেক বড় থাকে, মানে এটা ম্যাথই দেওয়া থাকে ডিরেক্টলি। তো তখন বুঝবা যে এখানে তোমাকে এক্সাক্টটা ইউজ করতে হয়। আর সিম্পলিফাইড গুলো একটু থিওরিটিক্যাল টেস্ট দেওয়া থাকে, মানে ম্যাথের করছে কিন্তু জাস্ট এক লাইন বা এক লাইনের মধ্যে একটা একটা থিওরি টাইপ কিছু একটা কোশ্চেন আস্ক করছে। তখন তো তোমার এত ক্যালকুলেশন করার দরকার নেই। হ্যাঁ, ফ্যাকাল্টি যা জানতে চায় তুমি ইয়াটা বুঝো নাকি, মিনিংটা বুঝো নাকি, ফর্মুলা, তুমি জাস্ট সিম্পলিফাইডটা তখন ইউজ করো। আই গেস বুঝাইতে পারছি জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রাক্ট না বুঝতে দিতে পারছি। পারছি। এটা একটা থিওরি, হ্যাঁ, এটা বুঝো। সিনারিও 1, সিনারিও 1-এ কি হয়েছে, রিলেটিভলি হাই লোকাল ইনফ্লেশন মানে কি, মানে হোম কারেন্সিতে বেশি ইনফ্লেশন হয়েছে। এক্সাম্পল দিই। সো ইনফ্লেশন হোম কারেন্সি হয়েছে মনে করো 10%, আর ইনফ্লেশন ফরেন কারেন্সিতে হয়েছে মনে করো 6%। এটাই বুঝাইছি, জিনিসটা বুঝছি তো আমরা, তাই না? হ্যাঁ তো কি করা যায় নাকি? ও, আচ্ছা। সো যদি এই ঘটনা ঘটে, যদি এই ঘটনা ঘটে যে আমার লোকাল কারেন্সি ইনফ্লেশন বেশি ফরেন কারেন্সির চেয়ে, তখন কি হয়? ইনফ্লেশন বেশি হওয়া মানে কি, আমার নিজের দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এক্সপেন্সিভ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। হুম। আচ্ছা, আমার দেশে জিনিসপত্রের দাম জিনিসপত্রের দাম মানে জিনিসপত্র এক্সপেন্সিভ হওয়া মানে কি, বাইরের কান্ট্রির প্রোডাক্ট গুলো আমার জন্য চিপ হয়ে গেছে, কারণ ওদের তো ইনফ্লেশন কম হয়েছে, আমার দেশে ইনফ্লেশন বেশি হয়েছে, ওদের দেশে ইনফ্লেশন কম হয়েছে, তার মানে কি, তার মানে আমার দেশের প্রোডাক্টের প্রাইস হ্যাজ বিকাম মোর এক্সপেন্সিভ দেন দি ফরেন প্রোডাক্ট, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কি বললাম আমি মানে মাত্র? আমাদের ইনফ্লেশন বেশি হইলে, আমাদের প্রাইসটা বেড়ে যায়। ঠিক আছে। তো $1 আগে যেহেতু 105 টাকার প্রোডাক্ট পাইতাম, এখন এটা একশো একটা দশ একটা টাকায় সেকেন্ড, হয়ে একটা সেকেন্ড। হ্যাঁ, সো রিলেটিভলি হাই লোকাল ইনফ্লেশন মানে কি, আমার দেশের ইনফ্লেশন কারেন্সি ফরেন কোন কান্ট্রির ইনফ্লেশন চেয়ে বেশি হইতেছে। তা আমার দেশে ইনফ্লেশন বেশি হওয়া মানে কি, আমার দেশের প্রোডাক্টের প্রাইস কম্পেয়ার টু দি ফরেন কান্ট্রি বাইরে গেছে। আচ্ছা, আবার ফোন আসছে, একটা সেকেন্ড। গেছে। হ্যাঁ, ওই যে আমি কারোর সাথে আজকে দেখা সাক্ষাৎ করি না, বেরো হইনি, মানে আমি জাস্ট বাসায় এসে পড়ছি, কাজ টাজ করে আমার শরীর আজকে ভালো লাগতেছিল না। যাই হোক, আমি যে বের হব, যে তোমার পড়ানো শেষ করে পরে 11টার দিকে বের হবো আর কি, 10:30, 10:30 11টার দিকে আচ্ছা আচ্ছা। খায় দেয় বের হবো আর কি। আচ্ছা, so আমার দেশে কারেন্সি, আমার দেশে ইনফ্লেশন বেশি হয়েছে কম্পেয়ার টু দি ফরেন কান্ট্রি, তার মানে কি আমার দেশের প্রোডাক্টস হ্যাজ বিকাম মোর এক্সপেন্সিভ দেন দি ফরেন প্রোডাক্ট, তাই না? মানে আমার দেশের প্রোডাক্টের দাম বাইরে গেছে কম্পেয়ার টু দ্য ফরেন প্রোডাক্ট, যেহেতু আমার দেশে ইনফ্লেশনের মাত্রাটা ডিগ্রিটা বেশি হয়েছে, তাই না? এতটুকু তো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটার মিনিং কি, এটার মিনিং হইতেছে আমার দেশের প্রোডাক্টের প্রাইস বেশি, ফরেন দেশের প্রোডাক্টের প্রাইস কম। তো আমার দেশের প্রোডাক্টের প্রাইস যদি এক্সপেন্সিভ হয়ে যায়, তাহলে কি ইম্পোর্ট বাড়বে না কমবে? ইম্পোর্ট মানে কি, ফরেন কান্ট্রি থেকে আমার দেশে যে প্রোডাক্ট গুলো আসতেছে, ইম্পোর্ট বাড়বে না কমবে? ও পার্ট। কেন বাড়বে? কারণ ফরেন কান্ট্রির
প্রোডাক্টের প্রাইস কম, তো যেটা প্রাইস কম মানুষ তার ডিমান্ড বেশি করবে, ল অফ দি ডিমান্ড। আর এক্সপোর্ট ফরেন। ডিক্রিজ করবে। এক্সপোর্ট কেন ডিক্রিজ করবে? কারণ আমার নিজের দেশের প্রোডাক্টের প্রাইস তো বাইরে গেছে। তো আমার দেশের প্রোডাক্ট অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, তো মানুষজন বাইরের মানুষজন কি করবে, এই দরকার নেই অল্প দেশে বেশি দাম, এত দামি জিনিস কিনা আমার কোনো লাভ নেই, কিনবে না, তো এক্সপোর্ট ডিক্রিজ করবে। তো এরকম যদি হয় তখন কি হয়, তখন লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েট করা স্টার্ট করে বাই দ্য সেম ডিগ্রি অ্যাজ ইনফ্লেশন ডিফারেন্সিয়াল। সিম্পলি, ইনফ্লেশনের হ্যাঁ, যত পার্সেন্ট ডিফারেন্ট আছে ওটা রিডেপ্রিসিয়েট করবে হ্যাঁ ডেপ্রিসিয়েট প্রাইসে। করবে, এক্স্যাক্টলি ধরে ফেলছে। সো কত পার্সেন্ট ডিফারেন্স আছে? 4%, ঠিক। তার মানে আমার কারেন্সির ভ্যালু 4% ডেপ্রিসিয়েট করবে, আর ফরেন কারেন্সির ভ্যালু মানে মানে অপোজিট ভাবে যদি বলতো, ফরেন কারেন্সি ভ্যালু 4% অ্যাপ্রিসিয়েট করবে। বুঝছি। হ্যাঁ, পরেরটা আমার তুমি বলো। রিলেটিভলি যদি লো রিলেটিভলি লো হয়, ইনফ্লেশন। হ্যাঁ, তাহলে কি হবে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই যে ইনফ্লেশন হোম আছে 6%, আর ইনফ্লেশন ফরেন হইতেছে 9%। ঠিক আছে, এখন তুমি বলো। এক্সপোর্টটা আমাদের বেড়ে যাবে, কারণ আগে আগে এক্সপোর্ট ইম্পোর্টে কেন যাচ্ছে? আগে বলো, ইনফ্লেশন হোমে 6%, হ্যাঁ, ইনফ্লেশন ফরেন 9%, তার মানে কি আমার দেশে ইনফ্লেশনের লেভেলটা, ডিগ্রিটা ইজ লোয়ার দেন দি হোয়াট মোর হ্যাপেন ইন দেন দ্য দ্য ফরেন ফরেন। কান্ট্রি, তাই না? তার মানে কি আমার দেশে ইনফ্লেশনটা ইজ রিলেটিভলি লো দেন দি ফরেন কারেন্সি বা ফরেন কান্ট্রি। ঠিক আছে, তার মানে কি? তার মানে আমার দেশের প্রোডাক্টের প্রাইস উইল বিকাম চিপার কম্পেয়ার টু দ্য ফরেন কান্ট্রি। ফরেন যেটা আমার দেশের প্রোডাক্টস বিকাম চিপার, তার মানে কি এক্সপোর্ট বাড়বে। এক্সপোর্ট আর বেড়ে যাবে। ইম্পোর্ট ডিক্রিজ করবে কেন? কারণ ওদেরটা বেশি এক্সপেন্সিভ। তাহলে আমার দেশের কারেন্সি কিভাবে ইম্প্যাক্টফুল হবে? কারণ আমাদের দেশের প্রাইস চিপার, দ্যাটস ওয়াই এক্সপোর্টটা বেড়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু এক্সচেঞ্জ রেট কি হবে এখন, এটা জিজ্ঞেস করতেছি। বা এক্সচেঞ্জ রেট এক্সচেঞ্জ রেট না, নাই। মানে কারেন্সির ভ্যালুয়েশন কি হবে? ডেপ্রিসিয়েট করবে না অ্যাপ্রিসিয়েট করবে, কি করবে? আমাদেরটা অ্যাপ্রিসিয়েট করবে, আমাদেরটা ডিপ্রিসিয়েট করবে। কতটুকু? 9 - 6 কত আসে? 3%। এক্স্যাক্টলি। সো এখানে দেখো, ফরেন মাইনাস হোম 3% ইয়া করছো তুমি, পজিটিভ বের করছো, তাই না? সো পজিটিভ যেহেতু আছে, তার মানে কি আমার কারেন্সি পজিটিভলি মানে মানে বাড়তেছে, পজিটিভ পাইছো। আর এখানে কি পাইছো? 6 - 4, সো 6 - 10, সো -4, তার মানে আমার কারেন্সি -4 মানে ডেপ্রিসিয়েট করবে আর কি 4%। দেখছো সম্পর্কটা, দেখতে পারতেছো? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো সিমিলার হইলে সিমিলার হলে সিমিলার। কিছুই হবে না। হ্যাঁ, সমান সমান থাকলে কোনো লাভ নেই, জিরো। মানে ডিফারেন্সিয়াল কি আসবে? জিরো আসবে। 10% ওরও হয়েছে, 10% আমারও হয়েছে, ডিফারেন্সিয়াল জিরো, তার মানে কোনো এফেক্ট হবে না। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, এবার তো সেটা ম্যাথ। So assume that the exchange rate in the equilibrium initially between, আচ্ছা, হোম আর ফরেনের, হোম হইতেছে আমার ইউএস, ফরেন হইতেছে জাপান, এত কিছু বলা থাকবে না, জাস্ট ইউএস এন্ড জাপান বলবো। Then the home currency experience 9% inflation rate, while the foreign currency experiences 5% inflation rate. Estimate the adjustment for foreign currency according to PPP. করি। হেন্স, আরে একটু লেখা আসতেছে। ম্যাথ ফ্রম স্লাইড।
কি কি দেওয়া আছে? ইনফ্লেশন হোম দেওয়া আছে, রাইট? INF হোম। হোম 9%, তাই না? আর ইনফ্লেশন ফরেন দেওয়া আছে কত? কত দেওয়া আছে ফরেন? 5%, তাই না? এবার আমরা অ্যাডজাস্টমেন্ট বের করবো। অ্যাডজাস্টমেন্ট বের করতে হলে আমাকে কি করতে হবে? যে এটা এই ফর্মুলা ইউজ করবো। এই ফর্মুলা ইউজ করে আমাকে এক্সাক্ট ভ্যালু দিবে। যেরকম একটা ম্যাথ দেওয়া থাকবে আমাকে ফর্মুলা বসাই। হ্যাঁ, এই যে হোমের কত? 9%, মানে 0.09। ডেসিমেলে করলে ফরেন কত? 0.05। তুমি বলো কত আসে? ক্যালকুলেটর তো করতে পারবা, তাই না নাকি? হ্যাঁ, ক্যালকুলেটর পারবা না করতে এটা? হ্যাঁ, 1+0.09 এইট ওয়ান, তাই না? এটাকে আমরা কি সে পার্সেন্টেজে লিখতে পারি? 3.8%। যদি আমরা সিম্পলিফাইড ফর্মে করতাম? তাইলে 9% -5%। হ্যাঁ, জাস্ট হ্যাঁ, সহজ এটা, কঠিন কিছু না। জাস্ট এই যে কনসেপ্টটা বোঝাটা চ্যালেঞ্জিং। বাকি ম্যাথ ট্যাথ খুব ইজি, তাই না? সো হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে, তাই না? আচ্ছা, তো আমার হোম কারেন্সি 9%, মানে আমার হোম কারেন্সির ইনফ্লেশন বেশি না ফরেনের চেয়ে? তাহলে তাহলে কে অ্যাপ্রিসিয়েট করবে, কে ডেপ্রিসিয়েট করবে, দেখি বলতে পারো নাকি? ফরেন কারেন্সির 9%, হোম কারেন্সি 9%, আর ফরেন কারেন্সি 5%। হোম কারেন্সি ডেপ্রিসিয়েট করবে, ইম্পোর্ট বেশি হবে, এক্সপোর্ট কম হবে হ্যাঁ, আমাদের তো জন্য। হোম কারেন্সি, শোনো, যার ইনফ্লেশন রিলেটিভলি হাই হয় সেই ডেপ্রিসিয়েট করে, আর যার ইনফ্লেশন রিলেটিভলি লো হয় সে অ্যাপ্রিসিয়েট করে। তো হোম কারেন্সি যেহেতু রিলেটিভলি হাই, তার মানে হ্যাঁ, হোম কারেন্সি অ্যাপ্রিসিয়েট করবে, সরি ডেপ্রিসিয়েট করবে ইদার এক্স্যাক্টলি 3.8% অথবা অ্যাপ্রক্সিমেটলি 4%। যদি এর থেকে বেশি ডেপ্রিসিয়েট করে, তার মানে পিপিপি লাইনের বাইরে চলে গেছে, অ্যান্ড ইট হ্যাজ বিকাম উইকার কারেন্সি। আর যদি এর থেকে কম ডেপ্রিসিয়েট করে, তাহলে আমার হোম কারেন্সি উইল বিকাম স্ট্রঙ্গার কারেন্সি। ঠিক উল্টাটা ফরেনের জন্য সেম। বুঝতে পারছি? আরো উইক হয়ে যাবে যদি 4%-এর কম হয়েছে। 4%-এর কম হলে স্ট্রঙ্গার হয়ে যাবে। 4%-এর বেশি হয়ে যায়, বেশি হোম বেশি কারেন্সি যদি হইলে উইকার হয়ে যেতেছে, বেশি বেশি ডেপ্রিসিয়েট করতেছে, বেশি যা হওয়ার তার ডেপ্রিসিয়েট। থেকে করতেছে। আর কম ডেপ্রিসিয়েট করলে কি হবে? স্ট্রঙ্গার হবে। আর যদি আর যদি ফরেনের ক্ষেত্রে বলতাম, ফরেনের ক্ষেত্রে বেশি অ্যাপ্রিসিয়েট করলে স্ট্রঙ্গার হবে, কম অ্যাপ্রিসিয়েট করলে উইকার হবে। মানে বুঝতে পারছি, যেহেতু অ্যাপ্রিসিয়েটের কথা বলতেছে, অ্যাপ্রিসিয়েট বেশি করলে তো ভালো, তাহলে ও স্ট্রঙ্গার। আর অ্যাপ্রিসিয়েট যা হওয়ার কথা ছিল তার থেকে যদি কম করে, তাহলে ও উইকার হইতেছে। তেমনি ভাবে ডেপ্রিসিয়েট নিয়ে যখন কথা বলবো, ডেপ্রিসিয়েট যা হওয়ার কথা ছিল তার থেকে যদি বেশি ডেপ্রিসিয়েট করে, তার মানে কি উইকার হয়ে যেতেছে, দুর্বল হয়ে যেতেছে আরো। আর যা আচ্ছা, ডেপ্রিসিয়েট হওয়ার কথা ছিল তার থেকে যদি কম ডেপ্রিসিয়েট করে, তার মানে কি ও স্ট্রং, স্ট্রং পজিশনটা ধরে রাখছে। মিনিংটা বুঝতে পারছে? এগুলো কিন্তু বইতে নাই। এই যে এইগুলা, যদি উনি কমপ্লিকেটেড কোশ্চেন করতে চায় এইভাবে করতে পারে, যে এরকম এরকম তুমি অ্যান্সার পেছে 4%, তো তারপর থিওরি অ্যাড করলো।
the actual change in the exchange rate the country has experienced was 7%, then what is your comment on that? Is the home currency in a stronger position or in the weaker position or in a equilibrium position, or you cannot make any comment? বুঝতে পারছি? হ্যাঁ। তো অনেকে যদি কনসেপ্ট ধরতে না পারে তাহলে অ্যান্সার করতে পারবে না, যেহেতু হওয়ার কথা 4%, হইয়া গেছে তোমার কত পার্সেন্ট, 8%, মানে ডেপ্রিসিয়েট করছে বেশি, তার মানে উইকার পজিশনে চলে গেছে। তো এই টাইপের কোশ্চেনে তোমার এক্সাক্ট এটা জানা লাগবে না, তুমি জাস্ট মাইনাস করলে বের করে 4%, তোমার তো অনেক এক্সাক্ট করতে হবে। আর যদি ম্যাথমেটিক্স একদম অনেক ম্যাথ দেওয়া থাকে বা একটু একটু বড় টাইপের ম্যাথ দেওয়া থাকে, তখন আগে তোমরা এক্সাক্ট গুলো হিসাব করতে হবে। যাই হোক, আই গেস বুঝতে পারছি, তাই না? এই যে এখানে ওরা লিখছে, এটা দেখো, if the exchange rate change does occur as suggested by the PPP বলতেছে এতটুকু যে exchange rate change হবে, foreign currency will be as high as the index of the home country। আচ্ছা, foreign currency এই পুরুষ for যাই হোক, after incorporating exchange rate effect, price index of both country rise by 4%, anticipated home currency perspective leaving the purchasing power is the same তো home currency যাই হোক point A। আচ্ছা, এখন আমরা আরেকটা থিওরি নিয়ে কথা বলবো। ওই থিওরিটা হইতাছে এই যে এটা, তো ওইটা ঠিক, এটা একটু ডিফারেন্ট টাইপের, মানে মানে প্রেজেন্টেশন, একই জিনিস, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। আচ্ছা, আগের যে আমরা থিওরিটা দেখছি, থিওরিটা অ্যাকচুয়ালি এই বই থেকে নেওয়া, এই যে তোমাদের যে টেক্সট বই, হ্যাঁ, সরি, টেক্সট বইয়ের এইখান থেকে নেওয়া। স্যাডলি তোমার এই টেক্সট বই পিপিপির আরেকটা মানে প্রেজেন্টেশন আছে, ওইটা দেখায় নাই এখানে। মানে অন্যান্য ইউনিভার্সিটি যে প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি ক্লাসে আলোচনা করে থাকে, কোন বইয়ে আলোচনা করে থাকে, ব্যাচেলার লেভেলে এই যে জেফ মাধুরার বইয়ের 218 নম্বর পেজে যে থিওরিটা আছে, রেকর্ড করতেছে, হ্যাঁ, এই প্রেজেন্টেশনটা আলোচনা করে থাকে, এবং আমি আমার ক্লাসে এটা আলোচনা করে করে থাকি। তো তোমার যে ফ্যাকাল্টি হয়তোবা সে এই উইকনেসটা টের পাইছে, এন্ড শি ডিড এ ভেরি গুড জব এই জায়গায়। সে এই বই যদিও ফলো করে, কিন্তু এই বইতে যেহেতু এই প্রেজেন্টেশনটা নাই, উনি এই বই থেকে এই টপিকটা পিক করে উনি ওনার স্লাইডে অ্যাড করছে, which was good। মানে আমি এটা থেকে এক্সপেক্ট করিনি, বাট শি ডিড দ্যাট এন্ড আই ওয়াজ ইমপ্রেসড, যে ঠিক আছে, না, শি ইজ ট্রাইং টু টিচ ইউ সামথিং দ্যাট কভার্স দ্য হোল টপিক। সো ভেরি গুড, আই ওয়াজ হ্যাপি, ঠিক আছে, এটা হচ্ছে দিছে। কিছুই মানে আহামরি পার্থক্য কিছুই না, আগে আমরা যা পড়ে আসছি জিনিসটা ওরকমই, কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। আমি এটার সাথে এটাও দেখাই, আহ এটা ইয়ন রুজনেকের, সরি আইআরপি, এটা তো আইআরপি দেখাইতেছি। আচ্ছা, এটা আইআরপি যখন করবো তখন আমি ইয়ন রুজনিকের বই দেখাবো। আমি ইউজুয়ালি মাস্টার্স লেভেলে আই ইউজ ইয়ন রুজনিক বুক, এটা আরো বেশি ডিটেইলড। কিন্তু ব্যাচেলার লেভেলে জেফ মাদুরার বইটা ইজ হাইলি রেকগনাইজড এন্ড হাইলি প্র্যাকটিসড ইন মানে অন্যান্য ইউনিভার্সিটিতে, এই এই বইটা, জেফ মাদুরার এই বইটা। আচ্ছা, আচ্ছা, এখানে কি এক্সপ্লেইন করছে, এখানে ভার্টিক্যাল লাইনটা হইতেছে হোম কারেন্সি আর ফরেন কারেন্সির ইনফ্লেশনের ডিফারেন্সিয়াল। হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ, একটু বলছি। আচ্ছা, আর হরিজন্টাল লাইন হইতেছে এক্সচেঞ্জ রেটের ডিফারেন্সিয়াল, মানে এক্সচেঞ্জ রেট কতটুকু চেঞ্জ হবে। অর্থাৎ এইটা হইতেছে এই যে আমরা যে ই এফ ক্যালকুলেট করি না, এটা ই এফ ক্যালকুলেশনটা, ই এফ এর ভ্যালুটা, ঠিক আছে। তো সেম সেম জিনিস, যদি ডিফারেন্সিয়াল পজিটিভ হয়, পজিটিভ ডিফারেন্সিয়াল পাই, তার মানে কি, হোম কান্ট্রি ইনফ্লেশন বেশি হয়েছে ফরেন কান্ট্রির চেয়ে, তখন এক্সচেঞ্জ রেটটা পজিটিভলি মানে চেঞ্জ হবে। এবং যদি সেম রেটে চেঞ্জ হয়, তাহলে মানে মনে করো পিপিপি হোল্ড করে। আর যদি এইখানে বা এখানে থাকে, তখন আমরা বুঝবো ইদার স্ট্রঙ্গার বা উইকার হয়েছে, ঠিক আছে। ওই জিনিসটা এখানে বলছে। আমরা কি পাইছি এই ম্যাথে, 4% পাইছিলাম।
তার মানে এই এক্সচেঞ্জ রেটের ইনফ্লেশন চেঞ্জটা এই 4%। যেহেতু 4%, তার মানে আমরা এক্সপেক্ট করতেছি এক্সচেঞ্জ রেটের চেঞ্জটাও 4%ই হবে। এটা 4%ই হবে, কারণ আমরা ধরে নিছি কি পিপিপি হোল্ড করে। যদি পিপিপির বাইরে আমরা পয়েন্ট পাই, তার মানে পিপিপি হোল্ড করে নাই। কোন একটা কারেন্সি স্ট্রঙ্গার বা উইকার হবে, কিভাবে হবে, ডিপেন্ডিং আপন কি ভ্যালু দেওয়া থাকে। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এই যে একই জিনিস আবার এক্সপ্লেইন করছে। কি এক্সপ্লেইন করছে? আসে, point C exhibits that the case of home inflation exceeds foreign currency by 4%. However, the foreign currency appreciated. So কি হয়ে গেছে? হওয়ার কথা ছিল 4%, হয়ে গেছে কত, 1%। মানে যা ইনফ্লেশন বাড়ার কথা ছিল, মনে করো এই যে আমরা পাইছি 4% চেঞ্জ হওয়ার কথা, কিন্তু হয়েছে কত, অ্যাকচুয়ালি 1%। এর মিনিং কি? এর মিনিং হইতেছে purchasing power disparity exists and foreign goods has become more favorable relative to their home currency। মানে যতটুকু অ্যাপ্রিসিয়েট করার কথা ছিল না, সরি, ফরেন কারেন্সি যতটুকু অ্যাপ্রিসিয়েট করার কথা ছিল না, তার তার থেকে সে কম অ্যাপ্রিসিয়েট করছে। মানে ফরেন কারেন্সি ভ্যালু অ্যাপ্রিসিয়েট করার কথা ছিল 4%, আর আমার হোম কারেন্সির ভ্যালু ডেপ্রিসিয়েট করার কথা ছিল 4%, কিন্তু হয়ে গেল কি, আমার হোম কারেন্সি ডেপ্রিসিয়েট করছে 1%, কিন্তু ফরেন কারেন্সি অ্যাপ্রিসিয়েট করছে 1%। যেহেতু ডেপ্রিসিয়েট করছে 1% আমার হোম কারেন্সি, তার মানে হোম কারেন্সি স্ট্রং পজিশনে আছে। সো স্ট্রং পজিশনে থাকার মানে কি, মানে ফরেন কারেন্সি উইক পজিশনে গেছে, যতটুকু অ্যাপ্রিসিয়েট করার কথা ছিল তার থেকে সে কম অ্যাপ্রিসিয়েট করছে। তার মানে কি, স্টিল ফরেন গুড গুলা স্টিল চিপার এগেনস্ট মাই হোম কারেন্সির চেয়ে। তাহলে যেহেতু চিপার হয়ে আছে এখনো, তাহলে আমার পিপিপি এখনো ডিসপ্যারিটিতে আছে, প্যারিটি হয়নি, ডিসপ্যারিটির মধ্যে আছে। তো তখনও মানুষ কি করবে, ফরেন গুডস গুলারই কিনবে। এবং পিপিপি আরো কিছু সাজেস্ট করে যে হ্যাঁ, এরকম যদি ডিসপ্যারিটি থাকে, এটা শুধুমাত্র শর্ট রানের জন্য থাকবে, এটা লং রানে আবার ঠিক হয়ে যাবে। লং রানে গিয়ে ইট উইল ফিক্স। লং রানে তখন আবার এই প্যারিটি আর প্যারিটি হোল্ড করবে। সো পার্চেসিং পাওয়ার প্যারিটি অ্যাকচুয়ালি ক্লেমিং যে পার্চেসিং পাওয়ার প্যারিটি হোল্ডস ইন দ্য লং রান, কিন্তু শর্ট রানে পার্চেসিং পাওয়ার প্যারিটি হোল্ড করে না, ডিসপ্যারিটি দেখা যায়। কিন্তু লং রানে, অনেক লং রানে যায় আস্তে আস্তে প্যারিটি হোল্ড করে। এইটাই হইতেছে এটার ক্যাচ। হয়তোবা এই একটা কোশ্চেন থিওরিটিক্যাল ইউ মাইট ফাইন্ড ইন দি এক্সাম, যে ডাজ পিপিপি ওয়ার্ক ইন দ্য শর্ট রান, অ্যান্সার নো। অথবা when does PPP actually works, or economics, what does economics suggest, যে when can a country achieve PPP or parity, when the parity exists, A in the long run, B in the short run, E C something something, D something something, so you choose the long run। আর পিপিপি এক্সিস্ট করেন ইন দ্য শর্ট টার্ম। ঠিক আছে, বুঝতে পারছি। কোনো মিস করছি কোনো কিছু? আমার কাছে মনে হচ্ছে তুমি কিছু মিস করছি। না, একই তো, একই একই তো। আচ্ছা, এই যে সেম জিনিস, এই যে দেখো এই পয়েন্টে, এই যে এই পয়েন্ট দেখছো, প্যারিটির বাইরে। ঠিক আছে, so PP holds up well over the very long run but poorly for shorter time periods. The theory holds better of the countries with relatively high rate। আচ্ছা, ঠিক আছে। সো অফকোর্স যদি না হয়, তখন ইদার কোনো কারেন্সি ওভারভ্যালুড থাকে, কোনো কারেন্সি আন্ডারভ্যালুড হয়ে যায়। হ্যাঁ, তো এইটা, এই প্রবলেমটাকে আমরা যখন ডিফাইন করতে চাই, তখন আমরা নমিনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটের ইন্ডেক্স ইউজ করি। This problem is often dealt with through the calculation of exchange rate indices such as the nominal effective exchange rate index। আচ্ছা, মানে এইটা জাস্ট থিওরি, থিওরি, এখানে এটা কোনো ম্যাথমেটিক্স কিছু না। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট প্যাস থ্রু, এটার মিনিং কি? কি বলবো? এক্সচেঞ্জ রেট প্যাস। আচ্ছা, এটার মিনিং হইতেছে এই যে it is a measure of response of imported and exported product prices to the changes in the exchange rate। এটা আর কিছুই না, এক্সচেঞ্জ রেট চেঞ্জ হওয়াতে ইম্পোর্ট আর এক্সপোর্ট প্রোডাক্টের প্রাইস রেসপন্স করে।
সো কি হারে রেসপন্স করতেছে এটা মেজার করাটা হইতেছে এক্সচেঞ্জ রেট পাস থ্রু। এই ফর্মুলাটা আছে। So, এই ফর্মুলা দিয়ে কোনো ম্যাথ ট্যাট আমি কিছু পাই নাই, এবং টিউটোরিয়াল এরকম কিছু পাই না, জাস্ট হয়তো বা থিওরির জন্য জাস্ট বলে দিচ্ছে। মানে এক্সচেঞ্জ রেট পাস থ্রুটা হইতেছে এই যে ইম্পোর্ট আর এক্সপোর্টের যে প্রাইসের যে একটা রেসপন্স করে অ্যাকর্ডিং টু এক্সচেঞ্জ রেট, এই রেসপন্সটা মেজার করাটা হইতেছে এক্সচেঞ্জ রেট পাস থ্রু। এটাই। আচ্ছা, এই যে ফিশার ইফেক্টে ঢুকে গেছে। ফিশার ইফেক্ট ঢোকার আগে আই অলওয়েজ এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট প্যারিটি। যাই হোক, উনি ইন্টারেস্ট রেটে ঢুকে গেছে। So, আমি জানি না আজকে ফুল কাভার করাটা ঠিক হবে নাকি, ইট উইল বি টু মাচ ফর ইউ, আমার যেটা মনে হইতেছে। সো কালকে সকালে বসবা? দাঁড়াও।